আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম আহমেদ আকাশ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের ধুলোটিয়া নামক একটি গ্রামে। আর যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এটি ওনারই ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ঘটনার সময়কালে উনি নিজেও এর সাক্ষী হিসাবে ছিলেন। ঘটনাটি 2017 সালের শীতের সময়ের একটি ঘটনা। ওনার ছোট ভাই, তার নাম হচ্ছে তমাল। অনেক চঞ্চল এবং ডানপিটে ছেলে এই তমাল। বর্তমানে তার বয়স প্রায় 20 হতে চলল। ঘটনার সময় তার বয়স ছিল 14 বছরের মতো। শীতের সময় গ্রামে ব্যাডমিন্টন খেলাটা অনেক জায়গায় হয়ে থাকে, আর ওনাদের গ্রামেও এটা অনেক প্রচলিত একটি খেলা, বিশেষ করে শীতের সময়। সারা বাংলাদেশে আমরা এই খেলাটা দেখি, যদিও শীতকালে। প্রতি বছরের মতো ওই বছরও ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরি করা হবে, কিন্তু ওই বছরে মাঠ তৈরিতে একটু দেরি হয়ে যাওয়ায় তমাল এবং তার বন্ধু বান্ধব সবাই একটু চিন্তিতই ছিল। গ্রামে ব্যাডমিন্টন খেলার মাঠ তৈরির জন্য চাষের জমি ছিল সব থেকে ভালো, একটা খোলামেলা জায়গা। প্রতি বছরই শীতের সময় এই চাষের জমিতেই মাঠ তৈরি করা হতো। ওই বছরে সব জমিতেই সরিষা এবং শীতকালীন নানা রকম সবজি চাষ করায় এই ব্যাডমিন্টন খেলার মাঠটি চাষের জমিতে তৈরি করা সম্ভব হয়নি। এদিকে শীত চলে এসেছে, এখনো খেলার মাঠ তৈরি করা যায়নি। এটা নিয়ে তমাল এবং তার বন্ধু বান্ধবরা সবাই আলোচনা করছিল যে কোথায় মাঠ তৈরি করা যায়। এটা নিয়ে তারা খুব পরামর্শ করছিল, চিন্তিত ছিল। অনেক ভেবে চিন্তে তারা বের করলো এবারের ব্যাডমিন্টন খেলার মাঠ হবে রহিম মিয়ার বাগানে। যেই ভাবা সেই কাজ। পরের দিন সকালবেলা রহিম মিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে সবাই চলে গেল রহিম মিয়ার বাগানে মাঠ তৈরির উদ্দেশ্যে। বলে রাখা ভালো, এই রহিম মিয়ার বাগানটি ছিল গাছপালায় ভরা, তবে বাগানে একটি পুকুরের পাশে বেশ কিছু ফাঁকা জায়গা থাকায় ওইখানেই মাঠ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই রহিম মিয়ার থেকে অনুমতি নেওয়ার সময় সকলকে এই রহিম মিয়া বলেছিল যে খবরদার, বেশি রাত করে কিন্তু ওই বাগানে খেলা যাবে না। এই কথায় তমাল এবং তার বন্ধু বান্ধবরা তেমন কিছু মনে না করে সম্মতি জানিয়ে চলে আসে। সবাই মিলে মাঠ তৈরি করার কাজেও লেগে পড়ে। সবার অনেক পরিশ্রমের জন্য একটা সময় খেলার মাঠটি হয়েও যায়। বাগানের পাশে মেশিন ঘর থেকে বিদ্যুতের লাইন নেওয়া হবে বলে ঠিক করা হয়। শুরু হয়ে যায় ব্যাডমিন্টন খেলা। তবে প্রতিদিনই রাতের বেলা মোটামুটি 11টার আগেই ওই রহিম মিয়া সবাইকে এসে বলতো, বাবারা এখন খেলা বন্ধ করো, তাড়াতাড়ি বাগান থেকে বের হও। রহিম মিয়া দাঁড়িয়ে থেকে খেলাটা বন্ধ করে দিত। এই বিষয়টা আবার তমাল আর তার বন্ধুদের ভালো লাগতো না। একবার কি হয়, এই রহিম মিয়া চলে যায় তার শ্বশুর বাড়ি বেড়াতে। তমাল এবং তার বন্ধুরা সবাই তো মহাখুশি যে এইবার স্বাধীনভাবে একটু খেলা যাবে, কেউ মানা করবে না। এবার ঘটনার রাতের কথায় আসি। যেদিন তমালের সাথে ঘটনাটি ঘটে সেদিন এই যে আকাশ ভাই, উনি বাসায় ছিলেন না, পরে বাসায় সেসব কিছু জানতে পারেন আর কি। তো ওই দিন রাতে খাওয়া দাওয়া করে তমাল তার এক বন্ধুকে নিয়ে চলে যায় মাঠে। গিয়ে দেখে যে সবাই ইতিমধ্যে চলে এসেছে, তবে সাইফুল নামের একটি ছেলে তখনও আসেনি। ওর জন্য একটু অপেক্ষা করা হয়েছিল। সে না আসার কারণে তাকে রেখে খেলা শুরু হয়ে যায়। বলে রাখা ভালো যে এই যে মাঠটা তৈরি করা হয়েছে এটা ওই বাগানের একটি পুকুরের পাশে। পুকুরের বাম পাশে ছিল সারি সারি কিছু বিশাল বিশাল খেজুর গাছ। তো ওই দিন রাতে খেলতে খেলতে রাত হয়ে যায় অনেক, প্রায় রাত 1টার মতো। সবাই বাড়ি চলে আসে, কিন্তু তমালের কোনো খবর নেই। ওদিকে তমালের আম্মু, উনি তো খুব চিন্তিত হয়ে গেছেন যে এত রাত হয়ে গেছে তবু তমালের কোনো খবর নাই। আর এই খবর না পেয়ে উনি অনেক চিন্তিত হয়ে পড়েন। তো ওর বন্ধু মাহিমকে ওনারা কল দেন। কল দিয়ে জানতে পান যে একটু আগেই নাকি খেলা শেষ হয়ে গেছে, সবাই তো যে যার বাড়িতে চলে গেছে। এটা জেনে উনি তো আরো বেশি চিন্তিত হয়ে পড়েন। মাহিমের কাছে তমালের কথা বললে সে জানালো তমাল নাকি সবকিছু গুছিয়ে বাসায় চলে গেছে। তো কল কেটে দিয়ে তমালের বাবাকে ঘুম থেকে জাগিয়ে তমালের আম্মা সবকিছু জানালেন। সাথে সাথে তমালের আব্বা এবং ওর চাচা মিলে তমালকে খুঁজতে বের হলেন। তাদের উদ্দেশ্য ওই রহিম মিয়ার বাগানে যাবেন ওনারা। তমালের বাবা এবং তার চাচা বাগানে অনেক খোঁজাখুঁজি করার পর হঠাৎ ওই পুকুরের পাশে এসে দাঁড়ান।
হঠাৎ তমালের চাচার চোখ পড়ল ওই খেজুর গাছের নিচে কে যেন পড়ে আছে। অন্ধকারে ভালোভাবে বোঝাও যাচ্ছিল না। একটা সময় গাছের পাশে গিয়ে তারা দেখলেন যে এটা আর কেউ না, এটা তাদের তমাল। তবে তমালের গায়ে আঘাতের দাগ রয়েছে, চোখ থেকে রক্ত পড়ছিল। তমালের বাবার সাথে সাথে তমালকে কোলে নিয়ে বাসায় নিয়ে আসে। ওই রাতে তমালের জ্ঞান ফেরেনি। পরের দিন সকালে ওর জ্ঞান ফেরে, তাকে ডাক্তার দেখানো হয়, তার গায়ে আঘাতের জন্য ওষুধ নেওয়া হয়। একটু সুস্থ হলে তমালকে জিজ্ঞেস করা হয় এই দিন রাত্রে বাসায় না এসে ওই খেজুর গাছের নিচে সে পড়েছিল, কেনই বা তার গায়ে আঘাতের চিহ্ন আসলো বা কে তাকে আঘাত করলো। তমাল এসব বিষয় নিয়ে কিছুই বলতে পারলো না, শুধু বলে কে যেন তাকে ওই খেজুর গাছের ওই দিক থেকে ডাক দিয়েছিল। যখনই তমালকে এই বিষয়ে কিছু বলা হয় তখনই শুধু এই একটা কথাই বলে, কে যেন ওই খেজুর গাছের ওই দিক থেকে তাকে ডাক দিয়েছিল। এরপর চলে যায় প্রায় 1 মাস। দিন দিন তমাল কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছিল, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে কথা বলতো না, এবং ওই দিন রাতের পর থেকে আর ওই মাঠে খেলতেও যায়নি। সারাক্ষণ নাকি শুধু ওই খেজুর গাছের নিচে গিয়ে বসে থাকতো আর বিড় করে কি যেন বলতো। রাত নেই দিন নেই, সারাক্ষণ তাকে ওই খেজুর গাছের নিচে দেখতে পাওয়া যেত। কোথাও না পাওয়া গেলে তাকে ওই খেজুর গাছের নিচে অবশ্যই পাওয়া যাবে। তার আম্মু আব্বু তো তমালকে নিয়ে মহা মুশকিলে পড়লো, চিন্তা করলো ভালো ছেলেটার কি হলো। ওর এই অস্বাভাবিক আচরণ দেখে সবাই খুব অবাক হতো। একদিন রাত্রে সবাই ঘুমিয়েছিল, হঠাৎ তমালের চিৎকার শুনে বাইরে গিয়ে বাড়ির লোকজন দেখে যে তমাল বাড়ি থেকে দৌড় দিল, আর বাড়ির লোকজনও দৌড়ে তার পিছু নিল। ওদিকে বাড়ির লোকজন দৌড়াচ্ছে, তমালও দৌড়াচ্ছে। দেখা গেল তমাল ওই বাগানের দিকে যাচ্ছে। অনেক কষ্টে বাড়ির লোকজন তমালকে ধরে বাড়িতে আনতে সক্ষম হন ওই রাতে। তো এরপর এই যে এত যে ঘটনা যে ঘটলো, এই যে আহমেদ আকাশ ভাই উনি কিন্তু বাসায় ছিল না, এই ঘটনার মধ্যে উনি বাসায় ছিল না। পরবর্তীতে উনি বাসায় আসেন, বাড়িতে ছিলেন না, কাজে বাইরে ছিলেন। তো এগুলো উনি পরে জানতে পেরেছেন। তো সকালে বাসায় এসে দেখেন যে বাড়িতে অনেক মানুষ, উনি তো আটকে উঠেছেন। এই আকাশ ভাই ভেবেছেন কেউ তো মারা গেছে। তো তমালের সাথে যে এত কিছু হচ্ছে ওনাকে কিন্তু জানানো হয়নি। তো উনি ঘরে গিয়ে দেখেন যে সবাই তমালের পাশে বসে আছে। তো উনি সবাইকে বলেন যে কি হয়েছে, কেউ কোনো কথা বলে না। এক সময় এই আহমেদ আকাশ ভাইয়ের আব্বা ওনার হাত ধরে বাইরে নিয়ে এসে বললো যে সব জানতে পারবি, অপেক্ষা কর। এটা শুনে তো ওনার কৌতূহল আরো বেড়ে গেল। একটু পর শোনেন যে তমাল খুব চিৎকার চেঁচামেচি করছে। তাড়াতাড়ি সবাই মিলে ঘরে যায়, গিয়ে দেখে ও সবাইকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। সবাইকে চিৎকার করে বলছে যে ওই খেজুর গাছের নিচেই আমার জায়গা, কেউ আমাকে আটকাতে পারবে না। এটা বলছে আর সে হেসেই চলছে আর চিৎকার করছে। এটা শুনে আহমেদ আকাশ ভাই বেশ অবাক হন আর চুপ থাকেন, আর এতটুকু বুঝতে পারেন যে কিছু একটা ভয়ানক ঘটনা তমালের সাথে হয়ে গেছে। সারা বেলা এমন অবস্থাতেই কেটে যায়। রাতে এক হুজুরকে নিয়ে আসেন ওনাদের বাসায়। তো হুজুর এসে তমালকে দেখে কিছুদিন সময় নেন ওনাদের কাছে, যে ওনাকে আরো এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই করতে হবে, তথ্য নিতে হবে। যাওয়ার সময় বলে যান যে যাই হয়ে যাক না কেন তমালকে যেন বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া না হয়। উনি একটি বোতলে পানি পরে দিয়ে ওই রাতের মতো বিদায় নেন। পরে তিনি আবার আসবেন এটাও বলে যান। হুজুর চলে যাওয়ার পর তমাল সবাইকে গালিগালাজ করা শুরু করে, বাড়ির সবকিছু ভাঙচুর করতে শুরু করে। সবাই মিলে ওকে ধরে রাখতে পারছিল না। একসময় পানি পড়ার গায়ে ছিটিয়ে দেওয়া হয় এবং সাথে সাথে ও চিৎকার করে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে। এসব দেখে তোমার আম্মু তো কান্নায় ভেঙে পড়ে। এদিকে আহমেদ আকাশ ভাই, যিনি ওনার নিজেরও খারাপ লাগছে, কারণ ওনার ছোট ভাইয়ের এই অবস্থা হবে নিজেই আসলে বুঝতে পারছেন যে কি করা উচিত। এদিকে তমাল ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, শুকিয়ে যাচ্ছিল, সারাদিন চিৎকার চেঁচামেচি করতো, দৌড়ে বাসা থেকে চলে যাওয়ার চেষ্টা করতো। তো এক সময় না পেরে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখা পর্যন্ত হয়। এমন অবস্থায় সেই হুজুরকে আবার খবর দেওয়া হয়। তিনি ওই রাত্রে আসবেন বলে জানান সবাইকে। এশার নামাজের পর হুজুর বাসায় আসেনও। তিনি এসে সবাইকে জানান যে তমালের উপর এক ভয়ানক খারাপ জিনের দৃষ্টি পড়েছে। ওই জিনটি নাকি তমালকে মেরে ফেলতে চায়। এসব শুনে ওনারা সবাই তো অবাক। ওনারা সবাই জানতে চান যে এমনটা কেন হলো, এই ছোট্ট কিশোর বয়সী তমালের সাথে জিনের আবার শত্রুতা হলো কেন। তখন হুজুর বলেন যে হুজুর তার অনুগত 6 জন জিন দ্বারা খবর নিয়েছে এবং তারা খবর দিয়েছে এই জিনটি অনেক বদমেজাজি একটি জিন।
তমাল যখন ওই দিন রাত্রে বাড়ি ফিরছিল তখন ওই জিনটি মায়া সৃষ্টি করে ওকে গাছের নিচে নিয়ে যায় ক্ষতি করার উদ্দেশ্যে। তবে ক্ষতি কেন করবে এই বিষয়টি আরো পরবর্তীতে জানা যায়। কারণ হলো পরবর্তীতে এটি তথ্য পাওয়া গিয়েছিল, ওই সময় হুজুর কিছু বলেন নাই। আর ওই দিন যদি তমালের আব্বু এবং চাচা আর 10 মিনিট দেরি করে ওখানে যেত তাহলে নাকি তমালকে আর জীবিত পাওয়া যেত না। হুজুরের এসব কথা শুনে সবাই তো ভয়ে আটকে ওঠেন। এমন অবস্থা আসলে একটা বাড়িতে হবে এটা কারো কল্পনায় আসলে ছিল না। এদিকে এসব কথাবার্তা হচ্ছে, হঠাৎ করে তমাল চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। সবাই দৌড়ে যখন তমালের কাছে যায় তখন দেখে তমালের সামনেতে একটা ছায়া মনে হলো নিমিষেই সরে চলে গেল। ওই রাত্রে তমালকে কোনো মতে শান্ত করে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার সমাধান কি এটা সবাই মিলে জানতে চাইলেন ওই হুজুরের কাছে। তো হুজুর জানালেন যে পরের দিন উনি তার 2 জন ছাত্রকে নিয়ে আসবেন এবং এর সমাধান করার চেষ্টা করবেন। এবং তিনি আবারও 1 বোতল পানি করে দিয়ে বিদায় নিলেন এবং বলে গেলেন যাই হোক তমাল যেন বাসার বাইরে যেতে না পারে, বাসার বাইরে গেলেই ভয়ানক সমস্যা হয়ে যাবে। আর ওকে যদি একবার ওই খেজুর গাছে নিয়ে যেতে পারে তাহলে নাকি আর ওকে বাঁচানো সম্ভব হবে না। ওই রাতে আর কারোরই ঘুম হলো না, সবাই জেগে রইল আর তমালের পাশে বসে রইল সবাই। গভীর রাত, হঠাৎ সবাই শুনতে পেলেন কারা যেন দৌড়ে ওনাদের বাড়ির দিকে আসছে। আমার ঘরের চালে হাজার হাজার পাথর ছুঁড়ে মারলে যেরকম শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। সবাই ভীষণ ভয় পেয়ে এক জায়গায় হয়ে গেলেন, সবার মুখেই আল্লাহর নাম আর দোয়া পড়া হচ্ছে। তো একটু পর খেয়াল করে দেখলেন সবাই যে তমাল ঘুম থেকে জেগে গেছে। সবাই খেয়াল করলো তমালের চোখ লাল টকটকে হয়ে আছে, মনে হচ্ছে তার চোখে আগুন জ্বলছে। সবাই খেয়াল করলো চুপ করে তমাল বিছানায় বসে আছে আর মনে হচ্ছে রাগে সে ফেটে পড়ছে। এভাবেই সারা রাত চলে যায়। পরের দিন সকালবেলা হুজুর আসেন তার 2 জন ছাত্রকে নিয়ে এবং দেখা গেল 2 জন ছাত্রর বয়স অনেকটা একই রকম, 2 জনের হাতে কোরআন শরীফ রয়েছে। তো রাতের সব ঘটনা হুজুরকে বলা হলো। হুজুর সব ঘটনা শুনে বললেন যে ওই রাত্রে তমালকে ক্ষতি করার জন্য ওই জিন এসেছিল, কিন্তু বাড়ি বন্ধ করে রাখায় তেমন কিছু করতে পারেনি। বিকেলের দিকে তমালকে নিয়ে হুজুর এবং তার 2 ছাত্র গেল সেই বাগানের খেজুর গাছের নিচে। সবাইকে বাসায় থাকতে বলা হলো। পরেরটুকু অবশ্য হুজুরের মুখ থেকে শুনেছিলেন। হুজুর বলেছেন যে ওনারা যখন তমালকে নিয়ে বিকালের দিকে ওই খেজুর গাছের নিচে যান তখন দেখেন অনেকগুলো কাক ওই গাছে বসে আছে। তো হুজুর বিসমিল্লাহ বলে গাছের নিচে হাত দিতেই কাকগুলো চিৎকার করে কোথায় যেন মিলিয়ে গেল। উনি ওনার 2 ছাত্রকে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে বললেন। তারাও কোরআন তেলাওয়াতের 10 মিনিট পরে শুরু হলো এক মহাতাণ্ডব। মনে হলো খেজুর গাছ বাতাসে ভেঙে পড়বে। এক সময় তমালকে গাছের নিচে বসিয়ে দোয়া পাঠ করতে শুরু করলেন। হঠাৎ তমাল উঠে দাঁড়ালো এবং আবার সে মাটিতে লুটিয়ে পড়ল এবং সকলে দেখলেন কালো একটা বিশাল ছায়া হাওয়ায় মিলিয়ে গেল এবং সব যেন তোলপাড় করে চলে গেল। তারপর আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করা হলো এই গাছের নিচে। সবশেষে পরিস্থিতি স্বাভাবিক হলে তমালকে বাড়িতে ফেরত নিয়ে আসা হলো। হুজুর তমালকে নিয়ে আসতেই ওনারা সবাই বের হলেন। তমালকে সুন্দর করে গোসল করালেন হুজুরের কথা মতো। হুজুর বলেছেন যে গোসল করাতে হবে। তমালকে পরা পানি খাওয়ানো হলো। হুজুরকে ওনারা অনেক প্রশ্ন করেছেন, তবে হুজুর তেমন কোনো উত্তর দেননি। হুজুর এতটুকুই বলেছিলেন এখানে কোনো বিপদ নেই, আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। তবে হুজুর একটা পরামর্শ দিয়ে গিয়েছিলেন যে তমালকে রাতের বেলা কোথাও যেন একা যেতে না দেওয়া হয়, ওকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হুজুর বিদায় নিয়ে আসায় বলে গিয়েছিলেন গ্রামের মসজিদে দান করতে, বেশি বেশি করে আমল করতে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, এইটা বলে হুজুর চলে গিয়েছিলেন। আর সব থেকে অবাক করা বিষয় হলো এই যে হুজুর যিনি এই তদবিরটি করেছিলেন উনি নাকি এই ঘটনার পরে ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে যান এবং কোথায় গিয়েছিলেন এটা কাউকে জানায় যান নাই আর কি। এরপর আল্লাহর রহমতে তমাল অনেকটাই স্বাভাবিক হয়ে ওঠে। ওকে আর এর বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। হুজুরের বলে যাওয়া কথা মতো তমাল আমল করা শেখে এবং আস্তে আস্তে এই আমলে নিজেকে অভ্যস্ত করে ফেলে। আলহামদুলিল্লাহ এখন সবকিছু ঠিক হয়ে গেছে। আর একটি বিষয় সেটা হলো যে রহিম মিয়ার বাগান, ওখানে যে সমস্যা ছিল রহিম মিয়া জানতেন। এই কারণেই মূলত বেশি রাতের বেলা তাদেরকে খেলতে মানা করেছিলেন। যারা খেলতো ওরা ছোট মানুষ, এগুলো বললে ভয় পেতে পারে। এই জন্য উনি মুরব্বী হিসাবে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা না করলেও
ওরা যেন রাতের বেলা ওখানে বেশিক্ষণ না থাকে এই চেষ্টা কিন্তু উনি অব্যাহত রেখেছিলেন। কিন্তু উনি শ্বশুরবাড়ি যাওয়ার কারণে এই যে গ্যাপটা হয়ে যায়, এই গ্যাপেই সমস্যাটা হয়ে গিয়েছিল। তো হুজুর আসলে ওখান থেকে ওই জিনকে তাড়িয়েছিলেন কিনা এই বিষয়ে উনি কিছু বলেন নাই। উল্টো উনি নিজেই এই সমস্যার সমাধান করে দিয়ে ওই গ্রাম থেকে চলে গিয়েছিলেন, আর কখনো ফেরত আসেননি। এটি ছিল ঘটনা। এর আগে এমন একটি ঘটনা, প্রিয় লিসেনার্স, আমরা বলেছিলাম যে এই ধরনের সমস্যা যখন কোনো হুজুররা সলভ করেন, অনেক সময় এটার কাফফারা হিসাবে তাদেরকে ওই এলাকা ছেড়ে চলে যেতে হয়, তা না হলে তাদেরও বড় ধরনের ক্ষতি হয়। হতে পারে এই কারণেই হুজুর চলে গিয়েছিলেন ওই এলাকা ছেড়ে। এভাবেই কোনো কোনো মানুষের ত্যাগের বিনিময়ে আমরা সুস্থ থাকি। যদি এই ধরনের মানুষের ত্যাগ না থাকতো তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতাম না। ডাক্তাররা যদি দিনরাত পরিশ্রম করে ডিউটি না করতেন, রুগী না দেখতেন, তাহলে কি আমরা অসুস্থ হয়ে হসপিটালে যদি গভীর রাত্রে যাই তখন কি আমরা সার্ভিসটা পেতাম? নিশ্চয়ই পেতাম না। আমাদের পুলিশ সদস্য ভাইয়েরা সারা রাত জেগে থাকেন। একটি রাত যদি বাংলাদেশের সকল পুলিশরা ঘুমান, ওই রাত্রে আমরা সাধারণ জনগণ ঘুমাতে পারবো? আমরা সারা রাত জেগে থাকতে হবে আমাদেরকে, কেননা পুলিশরা ঘুমিয়ে গেছে, আমাদেরকে জাগতে হবে। তা না হলে আমাদের সকল কিছু চুরি হয়ে যেতে পারে, বড় ধরনের অঘটন ঘটতে পারে। এই জন্য পুলিশরা জেগে থাকেন বলেই আমরা ঘুমাতে পারি। একই রকম ভাবে আমাদের বিজিবি সদস্য যারা রয়েছেন তারা সীমান্তে পাহারা দিচ্ছেন বলেই আমাদের সীমান্ত নিরাপদ রয়েছে। আমাদের চলে যাব আজকের আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে আপনার ঘটনাটা শেয়ার করুন। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ সাগর। আমি আসছি মগবাজার থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, জি, তালা সাতক্ষীরা। এখন কথা না বাড়ি আমি আমার ঘটনায় চলে যাই। অনেকে দেখাচ্ছে যে ঘটনা যখন শেয়ার করে তখন এটা হাইড করে, ওটা হাইড করে, কিন্তু আমি আমার স্থানকাল পাত্র যাই আছে আমি সব কিছুই খোলাখুলি বলতে চাই, শেয়ার করতে চাই। এই কারণে যে যাতে মনে হয় যে আমার ঘটনার যেহেতু সত্যতা আছে এবং নিজের সাথেই ঘটেছে, এর জন্য আমি সব কিছুই সরাসরি বলবো। স্থান, ঘটনাগুলো, যে কোনো নাম। তাহলে আমি আমার ঘটনায় চলে যাই ভাইয়া। হ্যাঁ, অফকোর্স, জি। হ্যাঁ, ঘটনা হচ্ছে 2015 সালের দিকের ঘটনা। আমি তখন করোনা বিএল কলেজের স্নাতকোত্তর স্টুডেন্ট ছিলাম। ওই সময়ের ঘটনা এটা। আমি ওই সময় দেখাচ্ছে দৌলতপুরের একটা মেসে থাকতাম। ম্যাচটার নাম হলো মাস্ত্রাবাস, এবং আমি ওখানে টিউশনি করতাম। আমার একটা সাইকেল ছিল, বাইক ছিল, ওই বাইক ছেলে টিউশনি করতে যেতাম। আর আমার টিউশনিটা ছিল হচ্ছে খুলনার খালিশপুরে। তো খালিশপুর পুলিশ ফাঁড়ি দেখাচ্ছে বন্ধন কমিউনিটি সেন্টার আছে, ওখানে ছিল আমার টিউশনিটা। আচ্ছা। তো আমি খালিশপুরে যে মোড় হয়ে ওয়ান্ডারল্যান্ড পার্ক হয়ে ওদিক থেকে না ঘুরে যে আমি আড়পথে যেতাম। খালিশপুরে যে চিত্রালী সিনেমা হল আছে, ওই চিত্রালী সিনেমা হলের পাশ দিয়ে বাজারের ভিতর দিয়ে যে একেবারে বঙ্গবাসী স্কুলের ওখানে যেয়ে উঠতাম। মানে স্নাতকোত্তর করানোর সময় আপনি টিউশনি করতেন, বেশ লম্বা একটা পথ যেটা বললেন, সেখান থেকে টিউশনি করতে যেতে হতো। হ্যাঁ, এবং আমি একটু আড়পথে যেতাম খালিশপুরের বাজারের ভিতর দিয়ে। মাছের বাজার আছে, তো মাছের বাজারের ভিতর দিয়ে একেবারে বঙ্গবাসী বলে একটা জায়গা আছে, ওখানে যে ডাইরেক্ট উঠতাম। এবং ওখানে একটা বড় স্কুল আছে, বঙ্গবাসী স্কুল। যারা খালিশপুর অথবা খুলনায় যারা ওদিকে যারা আছে তারা এটা চিনবে আর কি, যেহেতু নাম করে একটা স্কুল। আচ্ছা, সেটাই। তো আমি যখন প্রতিদিন ওই মাছের বাজারের ভিতর দিয়ে টিউশনি করতে যেতাম, তখন ওখানে প্রচুর ইলিশ মাছ উঠতো ওই বাজারে। তো আমি মনে মনে প্রতিদিন ভাবতাম যে যখন পূজার যখন ছুটি হবে, আমি যখন বাড়িতে যাব, তখন এখান থেকে 2টো ইলিশ মাছ আমি বাসায় কিনে নিয়ে যাব, যে বাড়িতে মা বাবা আছে, মা বাবাকে কি খাওয়াবো একটু।
মা বাবা কখন থাকে কি না থাকে, এটা আমার ইচ্ছা ছিল আর কি, যে বাসায় কিনে নিয়ে যেয়ে মা বাবার জন্য নিয়ে যাব। যেহেতু ওখানে প্রতিদিন আপনি আসলে অনেক ইলিশ মাছ বাজারে দেখছেন, হ্যাঁ, তো খালি একটা শুধু শখ ওই হলো। বাজারটায় কিন্তু প্রচুর ইলিশ মাছ ওঠে আর কি, পাওয়া যায়। এবং সেটা দেখে আপনার শখ হলো যে বাবা মায়ের জন্য আপনি ইলিশ মাছ কিনবেন। হ্যাঁ, যখন দেশে যাব তখন নিয়ে যাব, আমাদের ওদিকে তো খুব একটা পাওয়া যায় না, এই কারণে। তা দেখাচ্ছে যে 15 সালের যখন দুর্গাপূজার যখন ছুটি হবে, ওই সময় আমি টিউশনের থেকে বললাম যে আমি তো বাসায় যাব, আমি তো বাড়িতে যাব, তো আমাকে ছুটি লাগবে। তো ওখান থেকে আমি টিউশনের থেকে ছুটি নিলাম 2-3 দিনের, নিয়ে ওখান থেকে আমি 2টো ইলিশ মাছ কিনলাম। কেনার পরে আমি আমার ম্যাচের ওখানে চলে আসলাম। আমার ম্যাচের সামনে একটা কাকার একটা দোকান ছিল, যে আমার ইচ্ছা যে আমি ওখানে ফ্রিজে মাছটা রাখবো, নিয়ে পরের দিন আমি বাসায় যাব, এরকম। আচ্ছা। নিয়ে আমি যখন মাছ দুটো নিয়ে আসলাম, আসার পরে আমি আমার কাকাকে বললাম, যে দোকানদার কাকা, যে কাকা আমি তো আমার মাছ দুটো আপনার ফ্রিজে রাখবো, আমি তো কাল বাসায় যাব, আমি বাসায় যাওয়ার সময় মাছ দুটো নিয়ে যাব। তখন দোকানদার কাকা বলল যে এটা তো দোকানের ফ্রিজ, এখানে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এটা ওটা আছে, এর ভিতরে তো মাছ রাখা যাবে না। তখন আমি ওনাকে বললাম যে দেখেন কাকা, আমি তো আপনার ফ্রিজে রাখবো বলে কিনছি, আমার বাড়ি থেকে মা বাবা আছে, মা বাবার জন্য কিনে নিয়ে যাচ্ছি মাছটা, তাদের খাওয়ানো আমার খুব ইচ্ছা, এই জন্য। এটা শোনার পরে উনি আমাকে বললো যে ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ইনি দোকানের পিছনেই ছিল ওনার বাসা, দোকানের সাথে উনি ওনার ওয়াইফকে ডাকলো, আর ডাকার পরে বলল যে মাছ দুটো বাসার ফ্রিজে নিয়ে রাখো, কালকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ, তো ওটা রাখলো। রাখার পরে পরের দিন আমি সম্ভবত যখন বাড়িতে যাই তখন দেখাচ্ছে দুপুর 2টা 2:30 এরকম সময় আমি রওনা দিই, কারণ এরকম সময় দেখাচ্ছে যে যানবাহনের ভিড় কম থাকে এবং চেয়ারে বসে যেতে পারি আর কি। তা না হলে প্রচুর ভিড় হয়, অনেক রোদে গরমে কষ্ট হয়ে যায়, অনেক লোকের চাপ থাকে, সিটে বসে যাওয়া যায় না। এর জন্য আমি ওই সময়টায় বের হতাম, যাতে একটু রিল্যাক্সে যেতে পারি, চেয়ারে বসে সিটে বসে। এর জন্য আমি মাছ দুটো নিয়ে আমি রওনা দিলাম, এবং বাসায় পৌঁছাতে আমার 2-1 দিন সন্ধ্যা হয়, অথবা সন্ধ্যার একটু পরে এরকম সময় আমি বাসায় যে পৌঁছাই আর কি। নিয়ে তারপরে আমি দুপুর, আমার খেয়াল আছে যে 2:15 না 20 আমি আমার ম্যাচ থেকে রওনা দিলাম। আমার ঘাড়ে একটা ব্যাগ আছে আর মাছের প্যাকেটটা আমার হাতে নিয়ে আমি খুলনা, দৌলতপুর থেকে খুলনা সোনাডাঙ্গা আসলাম। সোনাডাঙ্গা থেকে আমি পাইকগাছা গাড়িতে উঠলাম। আমার হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরায় হলেও আমার খুলনার পাইকগাছার বাসে যাওয়া লাগে। আচ্ছা। হ্যাঁ, পাইকগাছার বাসে যাওয়া লাগে, এবং তালা আছে, ওখানেই আমার নামে আর কি। তো যাই হোক, আমি রওনা দিলাম, এবং সন্ধ্যার সময় দেখাচ্ছে যে খুলনা ডুমুরিয়া, তারপর তালা, তারপর কপিলমুনি রেখে আকরগাটা বলে একটা জায়গা আছে, আমি ওখানেই আমাকে নামতে হয় বাসায় যেতে গেলে, এবং ওখানে নামলাম। নামার পরে ওখান থেকে 1-2 মিনিট হেঁটে সামনে একটা খেয়াঘাট আছে, ওই খেয়াঘাটে আমি গেলাম, কারণ আমার বাসায় যেতে গেলে আবার অল্প একটু নদীর পথ আছে, ওখান থেকে নৌকায় করে যেতে হয়। তো আমি সেদিন গেলাম, যে আমি ঘাটে কোনো নৌকাই দেখলাম না, কারণ ওই সময় হচ্ছে দুর্গাপূজা ছিল। আমি যে ঘাটে যে বসেছিল, আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই, নৌকা কি হয়ে গেল, নৌকা নেই কেন ঘাটে? তখন উনি আমাকে বলল যে প্রতিমা বিসর্জনের যে ব্যাপারটা, প্রতিমা বিসর্জনের জন্য সব নৌকায় ভাড়া হয়ে গেছে বা ভাড়া করে নিয়ে গেছে। দেখা যাচ্ছে আজকেই দশমী উদযাপিত হলো, এবং আজকেই কিন্তু সেই প্রতিমা বিসর্জনের ব্যাপারটাও কিন্তু ছিল, একই দিনের ঘটনা বলছেন আপনি। তো প্রতিমা বিসর্জনের সব নৌকা ওই দিন ভাড়ায় চলে গেছিল। আর দেখা যাচ্ছে প্রতিমা বিসর্জনের জন্য যদি একটা নৌকা যদি ভাড়া হয়ে যায়, তো ওর সাথে আর 2টা নৌকা ভাড়া করে নিয়ে যায়, দেখা যাচ্ছে নাচানাচি করে, যারা গান যাচ্ছেন সেই প্রতিমা বিসর্জনে সবার জন্য, আড্ডা দেখার জন্য প্রতিমা বিসর্জন, সেজন্য মূর্তির জন্য একটা নিলেও আর সাথে আর 2-3টা ওই সময় ওরা ভাড়া করে নিয়ে যায় আর কি। তো আমাকে বললো যে ঠিক আছে বসেন, 15-20 মিনিট পরেই নৌকাগুলো চলে আসবে। তো দেখলাম যে ওখানে বসেছিলাম। তারপরে যখন ঈশার আজান দেব এরকম একটা অবস্থায় দেখা যাচ্ছে প্রতিমা বিসর্জন দিয়ে নৌকাগুলো ঘাটে ফিরে আসলো, এবং ওই সময় আমি নৌকাতে উঠলাম। ওঠার পরে দেখাচ্ছে যে নৌকাটা একেবারে আমাদের বাড়ির কাছাকাছি যায় এমন তো না, ওখানে গেটের মুখ বলে একটা জায়গা আছে, ওখানে নৌকা ওই পর্যন্ত যায়, ওখানে নামাই দেয়। নামা দেওয়ার পরে ওখান থেকে প্রায় 1 কিলো পথ হাঁটতে হাঁটতে আমার বাসায়
যেতে হয় আর কি। তো নৌকা ওঠার পরে দেখা যাচ্ছে যে গেটের মুখ ওখানে নামাই দিল। নামাই দেওয়ার পরে একটা রাস্তা আছে, যেটা হচ্ছে নদীর সাইড দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। সামনে একটা শ্মশান ঘাট আছে এবং পুরোপাড়া আছে। পুরোপাড়াটা হচ্ছে মূলত হিন্দু পাড়া, ওখানে হিন্দুরাই বসবাস করে। শ্মশান ঘাট, পুরোপাড়া, তারপর হচ্ছে আমাদের মুসলমানদের পাড়া আর কি। যাই হোক, প্রায় 1 কিলো পথ। নৌকার থেকে নামার পরে দেখা যাচ্ছে নদীর সাইড দিয়ে দেখা যাচ্ছে 1 থেকে 2 মিনিটের পথ হাঁটার পরে দেখা যাচ্ছে শ্মশান ঘাটটা পড়ে আর কি। তো আমি নামার পরে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমার পিছনে ব্যাগ আছে, হাতে মাছের যে ইলিশ মাছের যে প্যাকেটটা ওটা আমার হাতে। কিন্তু আমি হাঁটতে হাঁটতে যখন শ্মশান ঘাট পর্যন্ত যাই, তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলেন, ঘটনাই বলেন, ওই ঘটনাটা ঘটেছিল, যেটা আমি আজ পর্যন্ত ভুলতে পারি না বা কখনোই ভুলতে পারবো না। আসলে ভূত প্রেত এগুলো আমি কখনো, আমার বিশ্বাস ছিল না বা আমার সাথে এরকম কখনোই কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। কিন্তু ওই দিনে ঘটেছিল, আমি সেটা বলতেছি যে যখন আমি শ্মশানঘাট পর্যন্ত যাই, তখনই দেখাচ্ছে একটা ওয়াট্ট হাসির একটা আওয়াজ আমি শুনতে পেলাম। আমার মনে হলো যেন শতবর্ষী কোনো নারীর এরকম একটা হাসি। তার মানে হাসিটা যে এত ভয়ঙ্কর ছিল আমি বলে বোঝাতে পারবো না। একেবারে খুব বৃদ্ধ বা প্রবীণ গলাতে একজন নারীর হাসি শুনতে পেলাম। একেবারে যখন শ্মশানঘাটে সোজাসুজি গিয়েছি, তখন এটা আমি অনুভব করতে পারলাম এবং আমার ডান সাইড থেকে এই হাসির আওয়াজটা আমি শুনতে পেলাম। আমি যেন একেবারে কাঠ হয়ে গেলাম, আমি যেন একেবারে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম, নড়াচড়া ক্ষমতা হারিয়ে ফেললাম। আর দেখা যাচ্ছে আমার ভয়টা আমার ভিতরে কম আসে, কিন্তু যে হাসির যে একটা যে ভয়ার্থ যে ভাবটা, হাসির এই আওয়াজটা আমাকে বেশি ভীত করে তুললো। আমি যেন একেবারে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, একেবারে ঠান্ডা হয়ে গেছি। ওই জায়গাটাতে ওই সময় আসলে কারোর হাসার কথা না, তাও একজন বৃদ্ধ মানুষের, বৃদ্ধ মহিলার হাসার কথা না, যেহেতু আপনি বলছিলেন যে নদীর একটু পরেই 2 মিনিট হাঁটলেই শ্মশানটা পড়ে এবং সেখান থেকে আপনি শুনছিলেন। হ্যাঁ, এবং শ্মশানঘাটে রেখে 2-3 মিনিট পরে হচ্ছে পুরো পাড়া, হিন্দুদের যে পাড়াটা। তারপরে আমি ডান দিকে আমার ঘাটটা ঘোরানোর পরে দেখি ওখানে একটা বড় একটা মোটা তেঁতুল গাছ ছিল, অনেক পুরনো একটা তেঁতুল গাছ। দেখা যাচ্ছে তেঁতুল গাছের একটা মগ ডালে বসে আমি একটা আমি ফেসটা অবশ্য দেখতে পাইনি, কিন্তু ওই যে পা দুটো একেবারে মাটি পর্যন্ত যেন নেমে আসছে এবং অনেক পায়ের যে আঙ্গুলগুলো অনেক লম্বা আর কি। আর হাতটাও যেন একেবারে ঝুলে পড়েছে, নেমে আসছে মাটি পর্যন্ত। মুখটা দেখতে পাইনি, মুখটা কালো ছিল এবং সাদা পাড়ের একটা শাড়ি পরা ছিল। মনে হচ্ছে যেন একেবারে বৃদ্ধ, দেখাচ্ছে 100-র উপরে বয়সে, এরকম একটা বৃদ্ধ আঙ্গুলগুলো। তার আপনি হাত পার কথা বললেন যে যেগুলো অনেক লম্বা জায়গা জুড়ে ঝুলেছিল, তো এই হাত পাগুলোকে দেখতে আপনাকে কাছে কিরকম মনে হচ্ছিল? যে মানুষের মতোই, কিংবা আসলে অন্য কোনো জন্তুর মতো, নাকি একেবারে স্বাভাবিক? তার মানে যে হাত এবং পায়ের আঙ্গুলগুলো একটু লম্বা ছিল, কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। স্বাভাবিক মানুষের মতো ছিল না, কিন্তু দেখতে মানুষের হাত পায়ের মতোই, অনেক লম্বা এবং চামড়াগুলো এমনভাবে করা আছে যেন একেবারে কঙ্কাল, প্রায় কঙ্কালের মতো আর কি, এরকম। তারপরে উনি ওখান থেকে চিৎকার করে বলতেছে যে তোর হাতে মাছ আছে, মাছের ব্যাগটা আমাকে দিয়ে যা, অনেক দিন মাছ খাইনি, কাঁচা মাছের স্বাদ পাইনি। আর এমনভাবে হাসতেছিল যেন আমার একেবারে জানটা বের হয়ে যাবার মতো। এতটা ভয় আমি কখনোই পাইনি। ওটা বলার পরে দেখাচ্ছে যে আমি যেন মাছের ব্যাগটা আমি আরো শক্ত করে ধরলাম, যে বাড়িতে মা বাবার জন্য নিয়ে যাচ্ছি, এখন এখানে চাচ্ছে। ওই ভয়টা আপনার তখন কি মনে হচ্ছিল? আপনি তো ডেফিনেটলি বুঝতে পারছিলেন যে এটা কোনো মানুষ না, এটা একটা অশরীরী বা পেতনি এরকম জাতীয়, কিন্তু কোনো একটা শক্তির কারণে দেখাচ্ছে আমার ব্যাগটা যেন আমি আর শক্ত করে একটু ধরলাম। কিন্তু ওখানে তো, কিন্তু তার যে হাসিটা ছিল অত্যাধিক ভয়ঙ্কর, আমি সেটা বলে বোঝাতে পারবো না। এতটা ভয়ঙ্কর হাসি আমি জীবনে কখনোই দেখিনি। আর আমার বলতেছে যে তো মাছের ব্যাগটা আমাকে দিয়ে যা, মাছের ব্যাগটা
ব্যাগ না দিয়ে তুই এখান থেকে কিছুতেই যেতে পারবে না, এক পাও আগাতে পারবে না, মাছের ব্যাগটা দিয়ে যা। এরকম সময় আমি যখন না দিয়ে যখন আমি আমার ব্যাগটা আমি আরো শক্ত করে ধরলাম হাত দিয়ে, তখন দেখা যাচ্ছে ওনার যে হাতটা, যে কঙ্কালের মতো যে হাতটা লম্বা লম্বাগুলো, হাতটা যেন লম্বা হয়ে যেন আমার দিকে আগে আগে আসছে বা তেড়ে আসছে, যেন যেন আমাকে ধরবে, যেন আমাকে ব্যাগটা আমার হাত থেকে কেড়ে নেবে বা আমাকে যেন মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। ওনার হাতটা আমার দিকে এগিয়ে দিল, মানে ওই অন্ধকারের মধ্যে তার হাতটা বাড়িয়ে দিল আপনার দিকে। হাতটা বাড়িয়ে দিল। দেখা যাচ্ছে সে গাছের ডালে বসে আছে, কিন্তু ওর হাতটা যেন লম্বা হতে হতে যেন আমার দিকে আসতেছে, যেন এই মুহূর্তে আমাকে আমাকে মেরে ফেলবে, আমার মাছটা নিয়ে যাবে আমার ব্যাগে হাত থেকে। এরকম একটা অবস্থা, এরকম একটা সিচুয়েশনের, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আমি পড়ে গেলাম। এরকম টাইমে যখন যে হাতটা যখন আমার কাছাকাছি মতো চলে আসলো, তখন আমার বাম পাশে তো শ্মশানঘাট থেকে আমি যেন একটা আওয়াজ পেলাম যে কে যেন চিৎকার করছে ওখান থেকে, যে মাছ খাবার আর লোক পেলি না, ওর দিকে যেন হাত বাড়ানো না হয়, ওর দিকে যেন হাত বাড়াস না। এইদিকে এরকম একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা শোনার পরে আমি যেন একটু স্বাভাবিক হলাম, একটু আমার জ্ঞান ফিরলো, একটু যেন ভালো লাগার মতো একটা হলো, যে মনে হয় আমার সাহায্য করার মতো কেউ আছে বা আসতেছে, এরকম আমার মনে হলো। আমি আমার ডাইন দিকে ঘাটটা ফেরালাম। ঘাটটা ফেরানোর পরে দেখি যে ওখানে যে শ্মশানঘাট ছিল, শ্মশানঘাট থেকে গোপালদা তার হাতে একটা আদা পোড়া কাঠটা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, যে মাছ খাবার আর লোক পেরোনো, ওর দিকে যেন হাত বাড়ানো হয় সর, তা না হলে একেবারে হাতের এই কাঠটা দিয়ে তোকে ফিটাই বিদায় করবো। আমি ওই সময় যে গোপালদার পরিচয়টা আমি আগে বলে দিই, যে যে পুরো পাড়া, যেটা হিন্দু পাড়া, ওখানে উনি থাকতো, ওনার স্ত্রী সন্তান ছেলে মেয়ে কেউ ছিল না, তার মানে যাযাবার টাইপের একজন নিঃসঙ্গ ভবঘুরে একজন মানুষ ছিল উনি। দেখা যাচ্ছে যে আমাদের মুসলমান পাড়ার দিকে উনি থাকতেন। দেখা যাচ্ছে যখন খাবার টাইম হতো তখন বিভিন্ন বাসা থেকে ওনাকে খাবার দিত। এরকম আমাদের বাড়িতেও অনেকবার গেছে, আমার মা ওনাকে ভাত খেতে দিয়েছে, আমার করছে। আর দেখা যাচ্ছে কোনো লোকজন যদি পথে পেতো তাহলে বলতো যে আমাকে 10টা টাকা দে, আমাকে 10টা টাকা খাবো। আমাদের ওদিকে এটা পাওয়া যায় 10 টাকার, ওই সময় পাওয়া যেত যে 10 টাকার করে। হ্যাঁ তারপরে এই হচ্ছে গোপালদা, উনি চিৎকার করতে করতে এগিয়ে আসলো, আমার দিকে এগিয়ে আসতেছে সর, তা না হলে কাটতে দিয়ে কিন্তু তোরে বাড়ি একেবারে করে দেবো নেই। তারপরে দেখলাম ওই যে অবয়বটা, ওই যে শরীরটা যেন একেবারে ধোয়া হয়ে, সাদা ধোয়া হয়ে যেন উপরের দিকে চলে গেল, মিশে গেল। তারপর উনি আমার কাছে এসে বললেন যে বাবু চলো তোমাকে বাড়ি পর্যন্ত আমি আগায় দিয়ে আসি। এটা বলে উনি আগে আগে হাঁটতে লাগলেন, আর আমি কিছুটা নর্মাল হয়ে স্বাভাবিক হয়ে ওনার পাশে পাশে হাঁটতে লাগলাম। আমি বললাম যে গোপাল দাদা দাঁড়ান, আমরা একসাথে যাই, হাঁটতে হাঁটতে গল্প করতে করতে যে আমি তো অনেক ভয় পেয়েছি। তারপরও যেন উনি একটা নির্দিষ্ট একটা স্পেশাল দূরত্ব বজায় রেখে হাঁটতে লাগলেন। আমি যতই দূরত্ব হাঁটি না কেন আমি যেন ওনাকে ধরতে পারতেছি না, আমি অনেক জোরে জোরে হাঁটতেছি, তারপরও যেন ওনাকে ধরতে পারতেছে না। উনি অনেক একটা ডিফারেন্স ওনার ভিতরে ছিল। যাই হোক, এরকমভাবে দ্রুত হাঁটার কারণে অতি দ্রুত আমার বাড়ির সামনে এসে পৌঁছালাম। পৌঁছানোর পরে উনি বললেন যে বাবু তুমি এবার বাসায় চলে যাও, আর এরকম রাত করে কখনো আসবা না, যখন খুলনা থেকে রওনা দিবা একটু তাড়াতাড়ি রওনা দিবা, তা নাহলে সবসময় তো আমি থাকবো না। তখন আমি ওনাকে ধন্যবাদ দিলাম, ধন্যবাদ দিয়ে পকেট থেকে 10 টাকা ওনার দিকে আমি, তুমি এটা নাও, তুমি একটা মোড়া। তখন তো উনি আমাকে এটাই বললেন যে এখন আর আমার প্রয়োজন হয় না। এটা বলে উনি চলে গেলেন। নিয়ে আমি বাড়ির ভিতরে চলে গেলাম, দেখি যে আমার মা আব্বা বসে আছে, আব্বার ভাত খাওয়া শেষ হয়ে গেছে, খেয়ে পান খাচ্ছেন। এবং আমাকে দেখে বললো যে এত দেরি করলি কেন? তখন আমি বললাম যে ঘাটে এসে নৌকা পাইনি। তারপর আমার সাথে যেটা ঘটে গেল আমি সেটাও আমার মা বাবার সাথে শেয়ার করলাম। এটাও বললাম না যে গোপালদা আমাকে আগাই দিয়ে গেছে। গোপালদার কথা বলার পরে তারা যেন একটু হতভম্ব হয়ে গেল, একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো। তখন আমি আমার মাকে বললাম যে মা কি হয়েছে, এভাবে আমার দিকে তাকিয়ে আসো, কি হয়েছে কি বলো। তখন উনি আমাকে বললো যে গোপাল দাদা তো 10-12 দিন আগেই মারা গেছে।
এটা শুনে হ্যাঁ আমি তখন অবাক হয়ে গেলাম। তখন মা বললেন যে আমাদের বাড়িতে আসতো এবং আমরা যে তাকে প্রায় খেতে দিতাম, এই যে এটা হয়তো কিছুটা কৃতজ্ঞতা বোধ থেকে। কৃতজ্ঞবোধ থেকে হয়তো এটা উপকারটা করেছে। শাবিন ভাই, এটাই ছিল আমার ঘটনা। জানি না কত দূর সুন্দর করে গোছায় বলতে পারলাম, তো চেষ্টা করলাম আর কি। ধন্যবাদ সবাইকে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ হাসিবুর রহমান। ওনার বাড়ি লালমনিরহাট জেলার ফুলগাছ গ্রামে। উনি এর আগেও দুটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন এবং সেই দুটি ঘটনা প্রচারিতও হয়েছে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে এই এপিসোডের জন্য পাঠিয়েছেন, বা এই এপিসোডের জন্য যে ঘটনাটি আমরা সিলেক্ট করেছি, এই ঘটনাটি ঘটেছিল 2009 সালে ওনার নানা শ্বশুরের সাথে। তো ওনার নানা শ্বশুরের সাথে কথা বলতে বলতে এই ঘটনাটি উনি ওনার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তো চলুন ঘটনাতে চলে যাই। ওনার নানা শ্বশুরের মাছ ধরার নেশা কিন্তু মারাত্মক, এবং এখনো পর্যন্ত প্রচন্ড কনকনে শীতের রাতেও উনি সারা রাত জেগে মাছ ধরেন। ওনাদের যেই বাড়িটা, ওই বাড়িটার কাছে একটি নদী রয়েছে, সেই নদীর নাম হচ্ছে ধরলা নদী। মূলত এই ধরলা নদীতেই ওনার নানা শ্বশুর মাছ ধরেন। উনি মূলত মাছ ধরতেন বড়শি বা ছিপ আর কারেন্ট জাল দিয়ে। ট্যাটা বা এই টাইপের জিনিস ওনার সাথে খুব একটা থাকতো না। তো এই নানা শ্বশুর যেদিন যেখানে মাছ ধরার জন্য জাল বড়শি পাতেন, তো ওইটার পাশেই ছিল একটি শ্মশান। যদিও বা উনি সেটা জানতেন, কিন্তু জানার পরে ওনার তেমন ভয় ডর ছিল না, কারণ উনি ছোটবেলা থেকেই এইভাবে মাছ ধরতে ধরতে খুবই অভ্যস্ত হয়ে গেছেন। আর টুকটাক ভয়ের ঘটনা যে ঘটে মাছ ধরার সময়, এটাও কিন্তু উনি জানেন। তো উনি ওই রাত্রে জাল পেতেছেন। সাধারণত জাল যদি উনি পাততেন তখন ওখানেই থাকতেন বা আশেপাশে সারা রাত থাকতেন। যদি দেখতেন যে মাছ অনেক পাওয়া গেছে, ওনার কাঙ্ক্ষিত যে পরিমাণ, ওই পরিমাণে মাছ উনি পেয়েছেন, তখন আর সারা রাত থাকতেন না, উনি বাড়িতে চলে আসতেন, ঘুমাতেন। তো উনি ওই শ্মশানের ওখানে তো জাল পেতেছেন, ওখানে একটা উঁচু ঢিবি আছে আর কি, ওইটাই শ্মশান। তো ওখানে উনি বসেছিলেন, চিন্তা করেছেন যে কিছুক্ষণ বিশ্রাম করি, ঘন্টাখানেক পর আবার ওই জাল এবং বড়শিগুলো চেক করব। তো উনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছেন। তো হঠাৎ করে আর ঘুম ভেঙে যায়। তো আশেপাশে তাকিয়ে দেখেন যে বেশ চাঁদের আলো আছে। তো ওই সময় কিন্তু ভয়ানক কোনো কিছু নিয়ে আবার আশেপাশে দেখেন না, ওখানে শ্মশান হওয়ার পরেও। তো উনি কি করেছেন, ওনার ওই বড়শি যে এই জায়গাগুলোতে পেতেছেন এবং জাল, ওগুলো চেক করছেন, দেখছেন যে বেশ অনেক মাছ পড়েছে। তো উনি চিন্তা করলেন যে পরিমাণ মাছ পড়েছে তাতে আমার আর সারা রাত কষ্ট করার কোনো দরকার নাই, মাছগুলো নিয়ে আর এই বড়শি জাল তুলে বাড়ির দিকে চলে যাই। তো নানা সেটাই করেছেন, সবকিছু গুটিয়ে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ওই শ্মশানের ওই অংশটুকু এটিও উনি পার হচ্ছিলেন, সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসে, কিরে আজকে তো অনেক মাছ পাইলি, আমাকে কিছু দে, আমি খাই, আমাকে কিছু দিয়ে যাবি না? তখন এই নানা উনি চিন্তা করলেন যে এই সেরেছে, এই মাছ খেকো এই ভূতগুলো তো আমার পিছু নিয়েছে, কিন্তু এদেরকে যদি আমি আজকে মাছ দেই, এরপরে প্রতিদিন আমার পিছু লাগবে, মাছ দেয়া যাবে না। তো উনি এই কথাগুলোর কোনো উত্তরই দিচ্ছে না, উনি সোজা হাঁটা ধরেছে, ওনার বাড়ির পথ দিয়ে উনি যাচ্ছেন। তো বাড়ি থেকে বেশ তখনও একটু দূরেই আছেন, প্রায় 2 কিলোমিটার দূরে আছেন। হঠাৎ করে দেখেন এই পথ আগলে বিশাল কালো কুচকুচ একটা মহিষ দাঁড়িয়ে আছে, এবং স্বাভাবিক যে মহিষের উচ্চতা থাকে তার থেকেও প্রায় দ্বিগুণ উচ্চতার। আর এমন একটা জায়গা, ওই আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়ি নেই, রাস্তার দুপাশে শুধু ফসলি জমি। নানা আরো খেয়াল করেন মহিষের চোখগুলো আগুনের মতো লাল টকটকে। তো নানা চিন্তা করেছেন এটাকে কোনো আঘাত করা যাবে না, আঘাত করলে আবার পরে ঝামেলা হয়, এটাকে পাশ কাটিয়ে চলে যাই। আর নানা কি করেছেন, উনি ওনার মতো মনে মনে দোয়া দুরুদ পড়ছেন আর ওই মহিষটাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
কিন্তু যখনই পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই মহিষটা বারবার পথ আগলে দাঁড়ায়। উনি মাঠের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, মাঠের মধ্যে নেমে মানে রাস্তা থেকে মাঠে নেমে কিছুটা পথ হেঁটে আবার রাস্তায় উঠেছেন, দেখেন যে আবার ওই পথের উপরে সেটা বসে আছে, ওটা সরে না। এইভাবে অনেকক্ষণ ধরে নানাকে বিরক্ত করছে। তখন নানা উনি ওনার মেজাজটা হারিয়ে ফেলেন। উনি রাগে ওনার হাতে থাকা যে বড়শির ছিপ ছিল এর মধ্যে থেকে মোটা একটা ছিপ বের করেছেন এবং সেটা দিয়ে ওই মহিষটাকে বেধড়ক পিটাতে শুরু করেছেন, মানে ইচ্ছা মতো মায়ের যাকে বলে। তো এতগুলো মার দেওয়ার পরে ওই মহিষ খুব একটা বেশি নড়ে না। এইভাবে প্রায় 15-20 মিনিট ওই মহিষটাকে পিটিয়েছেন, ওই মহিষও তাকে আক্রমণ করে না। একটা সময় উনি দেখেন যে যখনই আবারও উনি ওই ছিপটা দিয়ে আঘাত করেছেন, আঘাত দেওয়ার সাথে সাথে মনে হলো এই আঘাতটা বাতাসে গিয়ে লাগলো, তার মানে হচ্ছে সাথে সাথে ওই মহিষরূপী অবয়বটা ভ্যানিশ হয়ে যায়। তো নানা চিন্তা করেন যে এটাকে উচিত শিক্ষা দেওয়া গেছে, এরপর ভবিষ্যতে আমার আর পিছু লাগবে না। উনি বাড়িতে চলে আসেন কোনো রকম ঝামেলা ছাড়াই। ওনার মাছ যেরকম ছিল সব স্বাভাবিক ছিল। তো এভাবে আরো বেশ কিছুদিন চলে যায়। উনি এর পরেও বেশ কয়েকবার মাছ ধরতে গিয়েছেন, কোথাও কোনো সমস্যা হয়নি। ওই ধরলা নদীতেই গিয়েছেন। তো একবার চিন্তা করলেন যে না, এবার আমি ওই শ্মশানের ওই দিকটাতে যাব না, মানে উনি কিন্তু এরপরে শ্মশানের ওই দিকটাতেও গিয়েছেন, কোনো সমস্যা হয়নি, একটু অন্য জায়গায় যাই। তো উনি যে কাজটা করেন যে জাল বড়শি এগুলো পেতে উনি একটু ডাঙাতে চলে আসেন, অনেকক্ষণ অপেক্ষা করেন, তারপর আবার যান। তো উনি ডাঙাতে বসে আছেন, হঠাৎ করে পানির মধ্যে কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছেন। তখন কি করেছেন, নানা পানির দিকে টর্চ লাইট মেরেছেন। নানা দেখতে পান যে বিশাল একটা বোয়াল মাছ, বিশাল বোয়াল বলতে ভুতুরে কোনো বোয়াল মাছ না, মানে স্বাভাবিক যে বোয়াল মাছগুলো মানুষ পায় বড় আকৃতির, ঠিক তেমনই। তখন নানা তো আর লোভ সামলাতে পারলেন না, আর ওনার কাছে তো ট্যাটা ছিল না যে ট্যাটা দিয়ে আঘাত করবেন, ওনাকে তো বসি দিয়ে সেটা ধরতে হবে। এখন ওই বোয়াল মাছ যদি বড়শির যে খাবার এটা না খায় তাহলে ধরবেন কিভাবে? উনি কিন্তু হাত দিয়ে মাছ ধরার খুব ভালো রেকর্ড করেছিলেন, উনি হাত দিয়ে খুব দক্ষতার সাথে মাছ ধরতে পারতেন। এই বিষয়ে ওনার একটা বেশ সুখ্যাতি ছিল এলাকায়। তো উনি চিন্তা করেছেন যে হাত দিয়ে এটাকে ধরবো। উনি ওইটাকে ধরার জন্য পানিতে নেমে পড়েন, কিন্তু নামার পর ওইটাকে আর দেখেন না। কি আর করা, আবার উপরে চলে আসেন, অপেক্ষা করতে থাকেন যে দেখি বড়শিতে কতগুলো মাছ ধরা পড়ে, আর আফসোস করছিলেন যে হারে ওটাকে ধরতে পারলাম না। এইভাবে প্রায় 20-25 মিনিট চলে যায়। হঠাৎ করে উনি আবার পানিতে শব্দ শুনতে পান। উনি টর্চ লাইট মেরে দেখেন যে ওই বোয়াল মাছটা আবার এসেছে, কিন্তু তার যেই বড়শির ছিপগুলো ছিল ওটা থেকে একটু দূরে, মানে সে ওই বড়শির যেই খাবারটা ওটা খাচ্ছে না। তখন নানা চিন্তা করলেন যে এইবার একটা কাজ করব, ওই বোয়াল মাছের মাথা বরাবর টর্চ লাইটটা ধরবো যাতে করে বেশি দূরে সরে যেতে না পারে, কারণ মাছের দিকে বা মাছের চোখে যদি আলো ফেলা যায় মাছ নাকি সহজে সরে যেতে পারে না। তো উনি ওই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন। তো এক হাত দিয়ে উনি টর্চ লাইটটা ধরেছেন, আর এক হাত উনি ফাঁকা রেখেছেন যাতে করে মাছটা ধরতে পারে, যদিও বা এক হাতে মাছ ধরাটা অনেক কঠিন ব্যাপার। তারপরেও কিন্তু ওনার খুব ভালো দক্ষতা ছিল এই বিষয়ে। তো উনি টর্চ লাইটটা এক হাতে ধরে, মানে বাম হাতে ধরেছেন, ডান হাতটা ফাঁকা, উনি নেমে গেছেন। উনি দেখেন যে উনি যখনই মাছটার কাছে যান মাছটা 3 হাত দূরে সরে যায়, মানে একটু যেখানে গভীর পানি ওই দিকে সরে যায়। তো উনিও লোভে লোভে ওই দিকে সরে যাচ্ছেন। উনি প্রায় বুক পানি পর্যন্ত চলে আসছেন। তখন আর ওই মাছটাকে আর দেখা যায় না, স্বাভাবিকভাবে দেখা যাবেও না, বেশ গভীর পানিতে চলে আসছেন। তখন ওর মনে হয় আরে আমি এতটা পথ চলে আসছি, এই বুক পানিতে তো এরকম মাছ ধরা যায় না, বড় জোর কোমর পানি হলে ধরা যায়। তো উনি চিন্তা করেন যে এই মাছটাকে আর ধরা যাবে না, এই মাছটা অনেক চালাক, যাই আমি ডাঙাতে উঠে যাই। তো উনি যখন আস্তে আস্তে ডাঙার দিকে উঠতে থাকেন, মনে হচ্ছে ওনার পায়ের শক্তি ওইভাবে উনি পাচ্ছেন না, মানে ওনার পা আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছে। তারপরে উনি অনেক কষ্টে কোমর পানি পর্যন্ত যেই না এসেছেন তখনই উনি ফিল করেন কোনো কিছু ওনার
2 পা খামচে ধরে আছে, মনে হচ্ছে সেই জিনিসটারও মানুষের মতো 5টা আঙ্গুল রয়েছে 2 হাতে। তো উনি তো বুঝতে পেরেছেন যে সর্বনাশ, আমি তো বিশাল এক বিপদে পড়ে গেছি। এতদিন তো বিপদ হয় নাই, আজকে তো বড় ধরনের বিপদে পড়ে গেছি। উনি তো কোনো মতে ছুটে আসার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কোমর পানিতে আসার কারণে না শরীরের শক্তিটা কিছুটা হলেও বেশি ছিল। উনি চেষ্টা করছেন, এদিকে এক হাতে টর্চ লাইট। তো উনি পানির দিকে মেরেছেন যে কোন জিনিসটা আমাকে টেনে ধরে। যেহেতু ওই জায়গাটা উনি মানে নড়াচড়া করেছেন, পানি কিছুটা ঘোলা হয়ে গেছে, ওই ঘোলা পানি হওয়ার কারণে তেমন একটা কিছু দেখতে পান নাই। তবে উনি ওনার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছেন, এটা জোরে জোরে দোয়া দুরুদ পড়ছেন, কিন্তু মনে হচ্ছে যে ওই জিনিসটা আস্তে আস্তে গভীর পানির দিকে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো উনিও অনেক চেষ্টা করছিলেন। একটা পর্যায়ে আল্লাহর অশেষ রহমতে উনি যখন হাঁটু পানি পর্যন্ত এসেছেন, তখন ওই জিনিসটা নানার পা ছেড়ে দেয়। তখন উনি দ্রুত ডাঙায় উঠে পড়েন। ডাঙায় উঠে পড়ার পর উনি চিন্তা করেন, যাক বাঁচলাম এবারের মতো, খুব বড় ধরনের বিপদে পড়েছিলাম। উনি ওই বড়শির ছিপ জাল ওখানে রেখে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, যে বড় একটা বিপদে পড়ছি, তাড়াতাড়ি বাড়ি ফেরত যায়, এখানে থাকলে আরো বিপদ হতে পারে। আর উনি যে পানিতে নেমে আবার হাত দিয়ে ওই বড়শির ছিপগুলো তুলবেন, জাল তুলবেন, আর নামার সাহস হচ্ছিল না। উনি বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন, প্রায় 1 কিলোমিটার ধু ধু বালি। মানে ওই সময়ে উনি যেই এলাকায় এসেছিলেন, সাধারণত উনি তো এই সাইডে কম আসেন, তো ওইখানে প্রায় 1 কিলোমিটার ধু ধু বালু চর, ওটা পার হয়ে বাড়ির দিকে যেতে হয়। তো উনি হাঁটছেন, হঠাৎ করে উনি খেয়াল করেন ওনার সামনে একটা অবয়ব, চাঁদের আলোতে উনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আর ওনার কাছে ওই সময় টর্চ লাইটটা ছিল না, ওই ধস্তাধস্তিতে ওই পানির ওই ভেতরে যখন উনি ছিলেন তখন হাত থেকে ওটা পড়ে গিয়েছিল। উনি যে ডুব দিয়ে সেটা আবার তুলবেন এই সাহসটা ছিল না। তো যাই হোক, উনি চাঁদের আলোতে দেখতে পান যে এই অবয়বটা, এইটা একদম বানরের মতো, কিন্তু মুখটা মানুষের মতো, মানে একদম স্বাভাবিক মানুষের যে মুখ ওই রকম মুখ, কিন্তু বডিটা পুরোটাই বানরের মতো, লেজ আছে, সবকিছু আছে। এবং এমন ভয়ঙ্কর দেখাচ্ছিল ওটাকে যে উনি ভাষায় প্রকাশ করতে পারছিলেন না, কারণ ওনার এত ভয় লাগছিল। ওই অভাবটা হঠাৎ করে বলে ওঠে, কিরে সেদিন তো আমাকে খুব মারলি, এখনো আমার শরীরে ব্যথা আছে, আয় আজকে আমি তোকে কিভাবে মারি তুই খালি দেখবি। এই বলে ওই জিনিসটা কি করে, নানাকে আক্রমণ করে এবং নানাকে তুলে মারে এক আছাড়। ওখানে বালি থাকার কারণে প্রথম আছাড়ে উনি খুব একটা বেশি ব্যথা না পেলেও পরবর্তীতে ওনার খুব ব্যথা লাগছিল, বারবার তুলে তুলে আছাড় মারছিল, কিন্তু নানা তেমন কোনো প্রতিরোধ করে তুলতে পারছিলেন না। উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছিলেন, কিন্তু খুব একটা বেশি পারছিলেন না। এভাবে কতক্ষণ চলেছে ওনার ঠিক মনে নাই। উনি অনেক চিৎকার করছিলেন, কিন্তু আশেপাশে কোনো মানুষ ছিল না। আর ওই জিনিসটার হাতে অনেক বড় বড় নখ ছিল, ধারালো নখ ছিল, সেটা দিয়ে নানার শরীরে প্রচন্ড আঁচড় দিচ্ছিল, একদম রক্তারক্তি অবস্থা। একটা পর্যায়ে নানা সেন্সলেস হয়ে যান, ওনার কিছু মনে নাই। সকালবেলা ওই দিক দিয়ে মানুষ যখন ফিরছিলেন বা যাচ্ছিলেন, নানাকে দেখে চিনতে পারেন, সবাই মিলে তাকে বাড়িতে পৌঁছে দেন। কিন্তু নানা কিন্তু আর স্বাভাবিক ছিলেন না, উনি পুরোপুরি প্যারালাইজড হয়ে যান, ওনার পুরো বডি প্যারালাইজড হয়ে যায়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, আস্তে আস্তে উনি স্বাভাবিক হন। উনি 6 মাস কোনো কথাই বলতে পারেন নাই, বোবারা যেভাবে শব্দ করে ঠিক ওইভাবে শব্দ করেছিলেন। অনেকে ধারণা করে নিয়েছিল তার পরিবারের সদস্যরা উনি আর বাঁচবেন না। অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজনরা ওনার শেষ দেখা দেখতে এসেছিলেন, যে মারা যাবেন, শেষ দেখাটা দেখে আসি, এরকম ঘটনাও ঘটেছিল। তবে 6 মাস এরকম খুব খারাপ অবস্থা থাকার পর আস্তে 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 উনি সুস্থ হন। মূলত সুস্থ হওয়ার পরেই এই পুরো ঘটনাটা উনি সকলকে বলতে পেরেছিলেন। নানার শরীরে এখনো সেই নখের আঁচড়ের দাগ আছে। উনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া করি উনি আরো অনেক দিন বেঁচে থাকুন, সুস্থ থাকুন, এবং এর মধ্যে যদি আরো কোনো ঘটনা ওনার সাথে ঘটে তাহলে আমরা যেন সেই ঘটনাগুলো ওনার কাছ থেকে পাই। তবে আমরা চাই না যে ওনার সাথে এমন কোনো ভয়ের ঘটনা ঘটুক যার দ্বারা উনি ক্ষতিগ্রস্ত হন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, হাসিবুর রহমান ভাইকে। চমৎকার একটি ঘটনা, আমাদের গ্রামের সেই চিরাচরিত ঘটনার কথাই এই ঘটনাটি মনে করিয়ে দিচ্ছে। মাছ ধরতে গেলে যে ধরনের বিপদের মুখোমুখি আমাদের আত্মীয় স্বজনরা হয়ে থাকেন, এটি তেমন একটি ঘটনা। আশা করছি
এই ঘটনাটি লিসেনারদের ভালো লেগেছে। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি এটি একটি গো রিলেটেড ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বগুড়া থেকে জুয়েল ভাইয়া। তিনি এই ঘটনাটি আমাকে বেশ কয়েকদিন হলো আমাকে পাঠিয়েছেন। সো আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করতে। সো তাদের গ্রামের একটি ভয়ঙ্কর লেভেলের একটি ঘটনা, সেই ঘটনাটি সে আমাকে পাঠিয়েছিলেন। সে ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 12 বছর আগের একটি ঘটনা। তাদের গ্রামটা তখন এতটা পরিমাণে উন্নত ছিল না এখন যেরকম। তো তখন তাদের গ্রামের একদম শেষ মাথায় একটা বাড়ি ছিল। সেই বাড়িতে একজন কৃষক লোক থাকতেন। তার বাড়িতে শুধু সেই একাই থাকতেন এবং তার নাম ছিল হাবিব। তিনি দিনের বেলা কৃষিকাজ করতেন এবং তার বাসায় একটা গরু ছিল। তার গরুটার নাম ছিল কমল। এই গরুটাকে সে প্রতিনিয়তই যত্ন, এবং গরুটাকে একটা ভালো দিক ছিল গরুটার যে গরুটাকে বেঁধে রাখা লাগতো না, কারণ সন্ধ্যা হলেই গরুটা নিজে থেকেই গোয়ালে ঢুকে যেত এবং সকাল হলে নিজে থেকেই বেরিয়ে আসতো। এরকম শান্তশিষ্ট একটা গরু ছিল তার, এই হাবিব মিয়ার। সেই গরুর নাম ছিল কমলা। এই কমলা গরুটাকে উনি খুবই যত্ন করতেন এবং তার সব গরু যেরকম উজ্ঝাটু কতগুলো গরু থাকে, এরকম কোনো গরু ওর মধ্যে এরকম কোনো ছিল না। আর এই গরুটাকে প্রতিনিয়তই কিন্তু এই হাবিব মিয়া ভালোভাবে যত্ন নিতেন। তো একদিন হঠাৎ করে রাত্রিকালীন সময় ঝড় শুরু হয়ে গেছে তাদের এলাকায়। তো এই ঝড় এতটা পরিমাণে জোরে শুরু হয়েছে যেটা বলার বাইরে, বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি পড়তেছিল। তো সেদিন গরুটা একদম সন্ধ্যার দিকে হাবিব মিয়া আবার বাজারের দিকে ছিল, আর বাসায় পরে একটু বৃষ্টি থামার পর হাবিব মিয়া বাসায় আসার পর দেখে যে গরু তো ভেতরে ঢুকে, উনি ওটা খেয়াল না করে উনি ঘরে ঘুমাইছে। তো উনি যখন রাত 3টা বাজে এরকম সময় উনি জাগনা পাওয়ার পর উনি দেখতে পায় যে ওনার বুঝে আসে যে গরুটাকে তো দেখি নিয়ে আসে, এখন যে দেখি। তো উনি গোয়াল ঘরে যে দেখে যে গরুটা এক সাইডে বসে কাঁপতেছে, প্রচণ্ড লেভেলের কাঁপতেছে, এবং গরুটা ভিজে গেছে তার শরীরটা। এটা দেখার পর লোকটা একদম একটু চিন্তায় পড়ে গেল যে গরুটা এত ভিজলো কিভাবে, আর গরুটা কি এতক্ষণ বাইরে ছিল, এটা ভাবতেছিল উনি। তো পরবর্তীতে উনি যেটা দেখতে পায় যে বাইরের দিকে, উনার গোয়াল ঘরের বাইরের দিকে কেউ উনি আন্দাজ করতেছে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। তো হাতে যে হেরিকেনটা ছিল, এই হেরিকেনটা দিয়ে উনি আবার ওই আলোটা দরজার দিকে তাক করছে। তো যখন দরজার দিকে তাক করছে আলোটা, তখন দেখতে পাচ্ছে যে ওখানে কেউ নাই দরজার পাশে। যখন দেখে যে এই দোরের সামনে কেউ নাই, গোয়াল ঘরের দোরের সামনে, তো তখন উনি এই গরুটাকে পাশে একটা ছিল বস্তা, চটের বস্তা যেগুলো থাকে, এটা গায়ে দিয়ে উনি বেরিয়ে আসে দরজা দিয়ে। তো যখন উনি যে পরবর্তীতে ঘুমানোর পর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর উনি যেটা দেখার পর ওনার একদম গায়ের লোম দাঁড়িয়ে যায়। কারণ এই যে ভিজাটা আগিনা, তার যে গোয়াল ঘরের যে একটা দরজার সামনে যে ভিজা জায়গাটা ছিল, এই জায়গা দিয়ে কেউ মানুষের পা দিয়ে হেঁটে আসছে, কিন্তু এই পাটা যে হেঁটে আসছে এবং চলে যাবে, এই চলে যাওয়ার কোনো ছিল না, পায়ের ছাপ ছিল না, শুধু হেঁটে আসছে, সেই পায়ের ছাপটাই আছে, শুধু গেট পর্যন্ত যে আসছিল সেটাই ছাপটা আছে। এটা দেখার পর তার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে এতটা পরিমাণ একটা মানুষ এখানে এসে আবার কিভাবে ঘুরে গেল, উদা হলো কিভাবে, এটা উনি ভাবতেছিল। তো তাদের গ্রামবাসী সবাই
তাদের এই বিষয়টা দেখার পর তারা তো অবাক যে এটা কিভাবে সম্ভব। তো 2 দিন পর সেই গরুটা হঠাৎ করে রাত তখন 3টা নাগাদ বাজে, সে সময় গরুটা হঠাৎ করে ডাকতেছে অস্বাভাবিক, মানে হাম্বা হাম্বা করে জোরে জোরে ডাকতেছিল। এই কমল, গরুর নাম যে কমল, এই গরু জোরে জোরে ডাকতেছিল। তো যখন গরুটা জোরে জোরে ডাকতেছিল তখন ইনি আবার এই হাবিব সাহেব ইনি ঘরের যে মানে জানালা ছিল, এই জানালা থেকে দিয়ে ইনি এবার দেখতেছে যে গোয়াল ঘরে কি মানে কিসের জন্য গরুটা ডাকতেছে। ইনি যেটা দেখতে পায় যে দরজা মানে জানালার ফাঁক দিয়ে একটা ভয়ঙ্কর লেভেলের অবায়ব, তার চুল, মাথার চুল একদম পা পর্যন্ত, এবং তার পরনে একটা সাদা শাড়ি পরানো। এই মহিলাটাকে দেখতে পেয়ে তার চোখে মুখে এতটা পরিমাণে ভয়ানক মানে ভয় কাজ করে যেটা বলার বাইরে। মানে এই মহিলাটা এই গরুটার যখন সামনে গেছে তখন গরুটা আরো জোরে জোরে চিল্লাচ্ছিল। এটা দেখে এই হাবিব সাহেব ভয়ে ঘর থেকে বেরায় নেই সে সময়। তো তখন উনি আবার কি করছে, সেদিন ওই অবস্থায় সেদিন উনি চিন্তা করতে করতে দিক দিয়ে ঘুমায় গেছে, উনি বুঝতে পারে নাই। তো সেদিন আবার উনি ওই গোয়াল ঘর পরের দিন সকালবেলা যখন যাওয়ার পর দেখতে পায় যে গরু স্বাভাবিকভাবে আছে এবং গরুর কোনো কিছু হয় নাই, এবং গরুর গায়ে কোনো কিছু মায়ের বা এরকম কিছুর দাগ নাই। তো এটা দেখার পর সেদিন স্বাভাবিক উনি কাজে চলে যায়। পরে সন্ধ্যার আগে উনি যখন আসে দেখে যে গরু ঘরে ঢুকছে হাবিব সাহেব। তো হাবিব সাহেব উনি ভাবতেও পারে নাই যে এরকম কোনো অস্বাভাবিক কিছু ঘটবে। সেদিন আবার উনি খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে। তো ঠিক ওই রাত 3টার সময় আবার গরুটা জোরে জোরে চিল্লাচ্ছিল। সেই সময় পাশে যে ছিল কুকুর, এগুলো না জোরে জোরে চিল্লাচ্ছে। আর এই বিষয়টা উনি আবার সবাই সাথে শেয়ার করে, মানে তাদের বাসার পাশে যারা যারা ছিল, যে কালকে রাতে এরকম বিষয়গুলো দেখছি আমি। তো যখন এরকম দেখার পর উনি আবার সেদিন ওই রাতেই আবার যখন এরকম করে গরুটা চিল্লাচ্ছিল তখন এটা দেখে উনি সাহস করে হেরিকেন নিয়ে এই গোয়াল ঘরের মানে ওনার দরজা খুলে বেরিয়ে আসছে। আসার পর ওই গোয়াল ঘরের দরজার দিকে উনি দেখতেছে যে একটা ওই কালকে যে অবায়কটাকে দেখতে পাইছে, চুল লম্বা এবং সাদা কাপড় পরা, তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। উনি আবার ওটাকে দেখে উনি সাহস করে ওই গোয়াল ঘরের দিকে আসছে। আসার পর উনি যেটা দেখতে পায় যে গোয়াল ঘরের পাশে কোনারে এই মহিলাটি দাঁড়িয়ে আছে। এটা দেখতে পেয়ে এনার গা ঘেমে পানি পড়া শুরু হয়ে গেছে, মানে ভয়ে অবস্থা খারাপ। এদিক মধ্যে উনি আবার ওই মহিলাটাকে চিল্লায়, মানে ডাক দেয়। গরুর তো জোরে জোরে চিল্লাচ্ছে, এদিক দিয়ে যখন ডাক দেওয়ার পর এই মহিলাটা যখন অবায়কটা মাথাটা আস্তে আস্তে ঘোরাচ্ছিল, সেই মুহূর্তেই হাবিব সাহেব হঠাৎ করে মানে অজ্ঞান হয়ে যায় ওইখানে, সাথে মানে পড়ে যায়। এরপর পরের দিন সকালবেলা এই হাবিব সাহেবকে তাদের গ্রামবাসীরা এসে গোয়াল ঘরের দরজার পাশে মানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা দেখে তাকে পরে জ্ঞান ফেরা হয়। তার থেকে তারা সবাই শুনে যে এরকম বিষয়। তো ঠিক ওই দিনের মানে 3 দিন পর তার আগে একটা কাহিনী হয়েছে, যেটা এই গরুটা শরীরটা এতটা পরিমাণে দুর্বল হয়ে যায় যেটা বলার বাইরে। হাবিব সাহেব যেটা বলে যে গরুটা প্রচণ্ড লেভেলের দুর্বল হয়ে যায়। ঠিক 3 দিন পরে এই গরুটা মারা যায়। আর যখন মারা যায় এই তাদের গ্রামের একজন মুরব্বী, তিনি আবার একটা কথা বলে যে এই গোয়াল ঘরে আগে একটা কবর ছিল, পুরনো কবর। তো এই কবর স্থানটা ভেঙে এই ঘরটা তো তৈরি করা হয়।
তো এই জন্যই হয়তো এখানে এরকম ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটছে, এবং এটা হয়তো বা এর কারণেই হতে পারে এরকম করে বলে। যখন কবরস্থানের কথা শুনছে, পরবর্তীতে হাবিব সাহেব এই ঘরটা ভেঙে দেয় এবং ওখানে ফাঁকা জায়গায় রাখে। আর এর পরবর্তীতে এই জায়গাটা যদি পাশ দিয়ে কেউ ঝড়ের রাত্রে যাইতো, বৃষ্টি পড়ার সময় যাইতো, সে নাকি হঠাৎ করে গরুর মানে ডাক শুনতে পাইতো, অস্বাভাবিক। এটা শুনতে পেয়ে তাদের সবারই ভয় কাজ করে, এই জন্য তারা এরকম করে ওই জায়গাটার পাশ দিয়ে আর যাতায়াত করতো না। সো এটাই ছিল জহুল ভাইয়ের ঘটনা। আমি জানি না আপনাদের ঘটনাটি কতটুকু ভালো লাগলো। তো যদি ঘটনাটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন রাসেল ভাই। সো এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনা। একটা রিকোয়েস্ট করছি যে আমাকে রিকোয়েস্ট করছি, মানে আপনারা কি আশা করছি কিছু মনে করবেন না। জাহিদ ভাই আমাকে বলেছেন আজকে তার ঘটনা পড়বার সময় আমি যেন তার মতো হয়ে যাই। মানে আমি ডক্টর আলিফ, আমি আজকে জাহিদ ভাই হয়ে ঘটনা শেয়ার করব, যদি আপনাদের প্রবলেম না থাকে, এবং আপনারা সেভাবেই নিবেন যেটা জাহিদ ভাই বলেছেন, এবং আশা করছি আপনাদের প্রবলেম হবে না ঘটনা বুঝতে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা তো অনেক শেয়ার করি, তার আগে আপনাদের অনেকগুলো কথা বলতে চাই। আমি গত 7 বছর ধরে এই জাতীয় কাজগুলো করে যাচ্ছি। 400-র উপরে কাজ করেছি, যার মধ্যে কিছু কাজে সফল হয়েছি আল্লাহর ইচ্ছায়, কিছু কাজে সফল হইনি। আপনাদের ধারণা নেই আমি কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি। আমি কোনোদিন সাধনা করিনি, কিন্তু হ্যাঁ, প্রচণ্ড আগ্রহ ছিল ইমামদের পিছনে পিছনে ঘোরার। তাদের পিছনে ঘুরতাম, মাদ্রাসায় যেতাম, এটা ওটা করতাম, কিন্তু সাধনা করতাম না। আমি 16-17 বছর থেকেই তাহাজ্জুদ পড়তাম, কারণ আমার খুব ভালো লাগতো তাহাজ্জুদ পড়তে। আর জীবনের অনেক চড়াই উতরাই আছে, আমাদেরও ছিল, আমারও ছিল। জীবনে মোড় ঘুরে যায়, আমারও ঘুরে গিয়েছিল। ডিপ্রেশনে ছিলাম 3টা বছর, নিজেকে একা করে ফেলেছিলাম সব কিছু থেকে। আমরা এমন একটা সমাজে বসবাস করি যে সমাজ এখনো বুঝে না একটা মানুষ ডিপ্রেশনে ভুগলে তার অবস্থা কেমন হয়। সমাজ মনে করে খেয়ে দিয়ে শান্তিতে সুখে দিন কাটানোই হলো সুখ। আপনাদের বলতে চাই, আমি যে 3টি বছর ডিপ্রেশনে ছিলাম, সেই 3টি বছর ধীরে ধীরে আমার এই সত্তাটা জেগে ওঠে। আমি আমার চোখে কানে যা শুনি তা কেউ শোনে না, দেখেও না। আর আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আল্লাহ যে আমাকে এটা দিয়েছেন, এটা আমার মতো লোকের কাছে অনেক অনেক কিছু। যাদের মনে হয় আমি অবাস্তব লোক, তাদের আমি বলতে চাই, আমি আপনার সামনে এসে দাঁড়ালে কি হবে? তখন কি বলবেন? আমি কোনো ভেলকি দেখাতে পারবো না, কারণ আমি জাদুকর না। নিজের আসল নামে আপনাদের সামনে না এসে জাহিদ নামে কেন এলাম, এখনো যদি বুঝতে না পারেন তবে আর কিছু বলার নেই। যদি ভৌতিকতা আমাকে সুযোগ না দিত, তবে আমি কি আমার ঘটনা কেউ শুনতো আজকেও? আর আজ আপনারা শুনছেন, তাদের দেখে আমি উৎসাহ পাচ্ছি শোনাতে। আর হ্যাঁ, একটা কথা, আমি যদি দেখি কাউকে মানুষের মতো কিন্তু হাত পা জানোয়ারের মতো, তা কেবল আমারই সামনে হয়, এটা বুঝে নিতে হবে আপনাদের। বছরখানেক আগে আমার কাছে একজন লোক আসে, তার নাম কমল শাহজাদ। তিনি আমেরিকা থেকে দেশে ফিরে আছেন মাত্র মাস 6 আগে। তাদের বেশ কিছু সম্পত্তি আছে দেশে। এর মধ্যে এই শহরেই একটা বড় একটা বাড়ি সহ একটা প্লট তার বাবা কিনেছিল 1991 সালের দিকে, কিন্তু সেখানে তারা থাকতে পারেনি, অনেক ঝামেলা হতো। তো তিনি দেশে ফিরে আগে সেই বাড়িটা মেরামত করা শুরু করেন, এবং তার দাদি এবং তার মায়ের বাধা কথাবার্তা না শুনেই প্রথম দিনেই কাজ থামিয়ে দিতে হয়। একজন শ্রমিক আহত হয়েছিল, তাও দ্বিতীয় তলা থেকে কে জানি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এরপর আরো বেশ কয়েকজন শ্রমিক আহত হয়, এজন্য কেউ কাজই করতে যাচ্ছিল না সেই জায়গায়। কিছুটা বিরক্ত ছিলেন কমলের জন্য। আর এদিকে দাদি এবং মা বারবার বলতেন, ওইটা অভিশাপের বাড়ি, তুই কাজ কিছু করিস না ওই জায়গায়, আমাদের সুখ আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন, তুই বুঝিস না এগুলো, তাই নতুন করে আবার টেনে আনিস না। কিন্তু তিনি পাত্তা দিতেন না, তিনি চাইতেন যে সেই বাড়িতে থাকতে। 2 তলা বিশিষ্ট বাড়ি এবং বেশ বড় একটা খোলা জায়গা আছে সাথে। তিনি একদিন কি আছে সেই বাড়িতে, কিসের জিনভূত আছে তা খুঁজে বের করতে যান। তিনি আগেও বারবার এই বাসায় ঢুকেছিলেন, তার তেমন কোনো অনুভূতিই হয়নি। কিন্তু সেদিন সকালে তিনি যখন বাসায় প্রবেশ করেন, তার কাছে মনে হতে লাগলো যেন তিনি অনেক মানুষের মাঝখান দিয়ে চলাফেরা করছেন। গায়ে কাটা দিচ্ছিল তার। এমনকি এতটা নিশ্চুপ ছিল সেই বাড়ি যে যেন শুই পড়লেও শোনা যাবে।
আর খুব ঠান্ডা বাতাস বইছিল তার চারপাশ দিয়ে। তিনি দ্বিতীয় তলায় যায়, সেখানে তিনি দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিলেন। তখন তিনি দেখলেন অনেকটা দূরে একজন লোক দাঁড়িয়ে আছে। বাড়িটার ফ্লোরগুলো প্রায় 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি। এই কে বলে তিনি যখন ডাকলেন, তখন সেই লোক তার দিকে ঘুরে তাকায়। তিনি বলছেন, এই কে? তো লোকটা ঘুরে তাকায় তার দিকে। তিনি দেখতে পান হুবহু তার মতো দেখতে একজন লোক তার দিকে তাকিয়ে আছে। তিনি ভয় পেয়ে যান। সাথে সাথেই কাঁপতে থাকা গলায় তিনি আবার জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন সেই লোক এগিয়ে আসতে আসতে তার দিকে কাছে চলে আসে এবং বলতে থাকে গম গম স্বরে, তোর মা অনেক কেঁদেছিল সেদিন, অনেক মিনতি করেছিল যেন তোদের পরিবারকে আমি শেষ না করে ফেলি। আর আজ তোর মতো শুয়োপোকা আমার সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছে আমি কে। এই কথাগুলো বলতে বলতেই কমলের মতো দেখতে লোকটি তাকে তাড়া করতে লাগে। তো তিনি ভয়ে দৌড় দেন এবং বাইরে চলে আসেন এবং তিনি দেখেন দিনের আলোয় তাকে ধাওয়া করতে লোকটা নিচতলায় দাঁড়িয়ে ক্রোধে পায়চারি করছে চারদিকে, তার দিকে তাকিয়ে, এবং অন্যান্য জানালাগুলো থেকে তার মতো হুবহু লোক দেখতে পান তার দিকে তাকিয়ে আছে। তিনি ভয়ের কারণে পাশের একটা মসজিদে চলে যায় আর পরে তার বাসায় চলে যায়। সেদিন তার স্ত্রী ও তার 4 বছরের সন্তানকে নিয়ে কমলের শ্বশুর বাড়িতে ছিলেন। তিনি তার বাসায় প্রবেশ করেন। ঘরে ঢুকে তিনি দেখতে পান সিলিং ফ্যান ভেঙে পড়ে আছে ফ্লোরে, আর সব কিছু এলোমেলো, যেন ঝড়ো বাতাস বয়ে গেছে কিছুক্ষণ আগে। সেদিন মাগরিবের পর বাসায় তিনি কিছু একটা করছিলেন তার কম্পিউটারে। তখন তিনি কিছু একটা পড়ার শব্দ পান রান্নাঘরে। এরপর ডানা ঝাপটানোর শব্দ আসতে লাগলো। তিনি উঠে যেয়ে দেখতে পান একটা দাঁড় কাক ডানা ঝাপটাচ্ছে, কিন্তু সেটার মাথা ছিল না। ঠিক তখনই ধাম করে একটা শব্দ হয় কিচেনের জানালায়। আটকে ওঠেন তিনি এবং দেখতে পান লাল একটা মানুষ যার মাথায় চুল নেই। তিনি তীব্র ক্ষোভে তার দিকে তাকিয়ে আছে জানালার সাথে লেপ্টে থেকে। তিনি দৌড় দিয়ে অন্য ঘরে যাবেন, ঠিক ওই মুহূর্তে বিদ্যুৎ চলে যায় ফ্ল্যাটের। তিনি অন্ধকারে বের হয়ে কাউকে ডাকতে যাবেন, ঠিক তখন তার ফ্ল্যাটের গেটে ধাম ধাম করে কে জানি লাথি মারছিল। আতঙ্কে কাঁপতে কাঁপতে তিনি তাদের বেডরুমে চলে যেয়ে গেট লাগিয়ে দিয়ে বারান্দায় যেয়ে মানুষকে ডেকে সাহায্য চাইতে লাগলেন, কিন্তু ভয়ের চোটে তার গলা দিয়ে শব্দই আসছিল না। এদিকে তিনি শুনতে পান মূল দরজাটা কে জানি খুলে ফেলেছে, আর সাথে সাথে তার বেডরুমের দরজাটা খুলে গেছে। তিনি নড়াচড়া করতে পারছিলেন। তিনি দেখতে পান কালো কাপড় জড়ানো একজন লোক হাতে চকচকে কিছু একটা নিয়ে এগিয়ে আসছে তার দিকে। আসলে আতঙ্ক কেমন যে আতঙ্কিত হয় সেই বোঝে। তিনি কিন্তু চোখ বন্ধ করতে পারছিলেন না। শুনতে পাচ্ছিলেন ঘেরে ঘেরে গলায় সেই ছায়ামূর্তি তাকে বলছে, আজ এতগুলো দিনের পর সমীরণ তার নাতিকে পাঠিয়েছে আমাদের সরাতে। আরে তুই তো সেই সমীরণের জাত, রক্ত যার মাটি খাওয়ার ক্ষুধা মেটানো, ক্ষুধা কখনো মিটবে না। মরার সময় তোর হয়েছে সমীরণ, এই তাকিয়ে দেখ এটা কি বলে তাকে সেই চকমকে ছুরিটা দেখায় সেই ছায়ামূর্তি। এরপর সে বলে, এ হলো তোর জম, বলেই তার মাথা বরাবর কুপিয়ে যেতে লাগলো। তিনি বুঝতে পারছিলেন তার কপাল বেয়ে রক্ত পড়ছে, তার ছিটকে যাচ্ছে রক্ত এদিক সেদিক। তার আর কিছু মনে নেই। পরে তিনি নিজেকে আবিষ্কার করেন সেই ফ্ল্যাটেই। তার স্ত্রী, তার মা আর তার আত্মীয় স্বজন ছিলেন সেখানে। রাতে তাকে ফ্ল্যাটের গেটের কাছে বেহুশ অবস্থায় পড়ে থাকতে পাওয়া যায়। আর তার মা মাথায়, কপালে, তার মাথার তালু পর্যন্ত একটা 4 ইঞ্চি লম্বা কাটা দাগ পান। তার মা তাকে বলছিলেন, এত কিছু এই বাড়ি কেড়ে নিল, আর আমি তোকে আগলিয়ে রেখেছিলাম এতদিন, আজ তুইও নিজের বিপদ ডেকে আনলি বাবা বলে অঝরে কাঁদছিলেন তিনি। তিনি প্রায় রাতে মৃগী রোগীর মতো আচরণ করতেন আর বলতেন, আমাকে মেরো না, আমি ভুল করেছি বলে বিড়বিড় করতেন। এটা দেখে তার মা কিছু খাবার রান্না করে সেই বাসার উঠানে তিনি নিজে রেখে আসেন। এরপর কমল পরে সুস্থ হন, কিন্তু তিনি জানতে চাননি কিসের সমস্যা সেই বাড়িতে। কারণ যখন তার সাথে এমন ঘটনা ঘটেছে, এতে করে স্পষ্ট হয়ে গেছে যে জিনের আস্তানা হয়ে গেছে ওই বাড়ি। তিনি গোপনে বাড়ি মেরামত না করে তা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে কমলের মা রোজ রাতে লাল চেহারার গোল মুখে কালো আলখেল্লা পরা একজন লোককে স্বপ্নে দেখতে লাগলেন। তিনি দেখতেন সেই লোক তার বাড়ির বিছানার পাশে দাঁড়িয়ে তাকে বলছেন, তুই বিশ্বাসঘাতকতা করছিস, তোর ছেলে অনেক বাড়াবাড়ি করছে রে, ওকে সামলানো তো পরিণাম ভালো হবে না, এই বাড়ি থেকে ওকে দূরে রাখ। তোর জামাইকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, তোর ছেলেকেও এভাবে বিদায় করব। রোজ রাতে তিনি দেখতে লাগলেন একই স্বপ্ন। তিনি সব সময় কমকে বলেছেন, তুই কি কিছু করছিস বাবা? আমি কিন্তু রোজ রাতে খারাপ স্বপ্ন দেখি, আমাদের তো টাকা পয়সার অভাব নেই, তুই বাড়িটা থেকে দূরে থাক না বাবা। আর প্রতিবার তাকে মিথ্যা বলতো কমল।
যে তিনি কিছুই করছেন না। এদিকে কমল নিজেও দেখছেন বাড়ি কেনার ব্যাপারে কারোরই তেমন আগ্রহ নেই, তাই তিনি ডেভেলপার কোম্পানির সাথে যোগাযোগ করে যাচ্ছিলেন এবং অনেক ঝামেলার পর একটা কোম্পানি রাজি হয়। আর যেদিন সেই কোম্পানি রাজি হয় সেদিন রাতে কমলের মা স্বপ্নে দেখেন সেই লোকটিকে আজ তার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই লোকটি তাকে বলে, যদি আগে জানতাম তোদের রক্তে বিশ্বাসঘাতকতা থেকেই যাবে তাহলে সেদিন তোদের বংশ নির্মূল করে দিতাম। সময় গুনতে শুরু করে দে, তোদের বংশ নাশ হতে চলেছে বলেই লোকটি ঘর থেকে বের হয়ে যায়। স্বপ্নে তিনি শুনতে পাচ্ছিলেন তার শাশুড়ির যন্ত্রণায় চিৎকার দিচ্ছেন, আর সাথে নারকীয় উল্লাস করার ধ্বনি ভেসে আসছিল তার ঘর থেকে। এমন মনে হচ্ছিল যে তার শাশুড়িকে শূন্যে তুলে বারবার নিচে ফেলে আছাড় মারা হচ্ছিল। ধাম করে একটা শব্দে এবার তার আসলেই ঘুম ভেঙে যায়, আর তিনি শুনতে পান তার বয়োবৃদ্ধ শাশুড়ির ঘর থেকে গোংরানির শব্দ আসছে। তিনি দ্রুত উঠে যায়, দেখতে পান তার শাশুড়ি নিচে পড়ে আছেন আর তার হাত একটা উল্টো দিকে ঘুরানো। এটা দেখে তিনি দৌড় দিয়ে কমলার পাশের ফ্ল্যাটের লোকজনদেরকে ডেকে নিয়ে এসে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে তার শাশুড়ির শোল্ডার ডিসলোকেটেড হয়ে গেছে বিছানা থেকে পড়ে যেয়ে, কিন্তু কমলের মা তো ঠিকই দেখেছিলেন স্বপ্নে। তাই তার দাফনের পর কমলের মা কমলকে একান্ত ডেকে নিয়ে তার মাথায় হাত দিয়ে সত্য কথা বলতে বললে কমল পরে বলেন তিনি ডেভেলপার ঠিক করেছেন যারা সেই বাড়ি ভেঙে বহুতল ভবন করবে। তখন কমলের মা কমলকে স্বপ্নের কথা বলেন এবং এটাও বলেন এইভাবেই তার বাবা মারা গিয়েছিলেন, যেভাবেই তার শাশুড়ি আজ মারা গেলেন। তিনি কমলকে ওয়াদা করান যেন সেই বাড়ির ব্যাপারে তিনি ভুলে যান এবং বিদেশে যেন চলে যায়। অনেক ভেবেচিন্তে তখন কমল তার মায়ের কথায় রাজি হয়, কিন্তু সেদিন রাতে স্বপ্নে সেই লোকটি আসে কালো কাপড় পরা, লাল চেহারার, এক টুকরা সাদা কাপড় রেখে যায় তার বিছানায়। এরপর ঘুম ভেঙে যায় তার। নামাজের জন্য উঠে বসবার সময় ঠিকই তিনি সেই কাপড়ের টুকরো দেখতে পান, 4 আঙ্গুল সাইজের কাপড়। এবার তিনি সেই কাপড় নিয়ে একজন হুজুরের কাছে যান এবং এখন পর্যন্ত হওয়া ঘটনাগুলো শেয়ার করেন। সেই হুজুর কাপড়টি তার কাছে রেখে দিয়ে পরদিন কমলের মাকে আসতে বলেন। পরদিন গেলে সেই হুজুর বলেন, দেখুন এই কাপড়টা সদ্য তুলে আনা কাফনের কাপড়। যেই জিন এটা করেছে সে খুব শক্তিশালী, সে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে বড় কোনো বিপদের। সেই হুজুর তাকে আরেকজনের ঠিকানা দিয়ে বলেন সেখানে একটু যোগাযোগ করুন, দেখুন সাহায্য পান কিনা। বেশ কয়েকদিন পর একটা পারিবারিক অনুষ্ঠানের জন্য কমল তার স্ত্রী সন্তান নিয়ে ময়মনসিংহ যান। সেখানে তারা 4 দিন ছিলেন। যেদিন তারা ফিরবেন তার আগের দিন রাতে কমলের মা আবারও স্বপ্ন দেখেন। এবার সেই লোকের কোলে ছিল তার নাতি, মানে কমলের সন্তান, ঘুমন্ত অবস্থায়। তিনি তাকে বলছিলেন, চালিয়ে যা তোর শত চেষ্টা, বরবাদ তোদের এবার করেই ছাড়বো। এরপর তিনি দেখতে পান সেই লোক একটা সাদা কাপড়ে তার নাতিকে বাঁধতে শুরু করে, যেভাবে কাফনের কাপড় পরানো হয় সেভাবে, আর সাথে সাথে কিছু একটা পড়তে লাগলো সেই লোক। এরপর হুট করে এমন একটা গিট কাপড়ে লাগালো যার দরুন তার নাতির শরীর কাপড়ের ভেতরেই দুমড়ে মুচড়ে যেতে লাগলো। একটা পুটলিতে পরিণত করা হয় সেই কাপড়কে। তিনি খুব চিৎকার দিয়ে জেগে উঠতে চাইলেন কিন্তু তার নাতিকে বাঁচাতে, কিন্তু সেই লোক তাকে বলে যন্ত্রণা লাগছে, অনেক অনেক যন্ত্রণা লাগছে তাই না বলেই সেই লোক পুটলি হাতে নিয়ে সেই ঘর থেকে চলে যায়। আর তার সাথে সাথেই ওনার ঘুম ভেঙে যায় ভয়ের কারণে। সকালে তিনি কমলকে ফোন দিয়ে কেমন আছেন তার খোঁজ খবর নিচ্ছিলেন। আতঙ্কে ভুগতে লাগলেন কমলের মা। সেদিন প্রায় রাত 11টার পর কমল তার স্ত্রী সন্তান নিজেদের গাড়িতে ফিরেছিলেন ঢাকার দিকে। রাত 12টার দিকে কমলের গাড়ি একটা ব্রিজের একদম মাঝখানে যে থেমে যায়। স্টার্ট নিচ্ছিল না। তিনি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু কাজ না হয় তারা গাড়ির বাইরে দাঁড়িয়ে। প্রায় 10 মিনিটের মধ্যে একটা গাড়ি আসেনি সেই রাস্তায়, যেটা অবাক হওয়ার মতো। তখন কমলের স্ত্রী দেখতে পান ব্রিজের রেলিং ধরে নিচ থেকে একজন লোক উপরে উঠে একদম ব্রিজের মাঝ বরাবর যেয়ে দাঁড়ায়। তিনি দেখতে দেখতে সেখানে অজস্র বাদুড় তাকে ঘিরে চাক্কর দিতে লাগলো, আর হনুমান যেভাবে দল বেঁধে হু হু করে শব্দ করে সেভাবে শব্দ করে তাদের দিকে আগাতে লাগলো। এটা দেখে ততক্ষণে কমল আর তার স্ত্রী গাড়িতে ঢুকে যান। তার স্ত্রী কাঁদছিলেন আর কমল গাড়ি স্টার্ট দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। ততক্ষণে সেই লোকটি ধীরে ধীরে তাদের গাড়ির সামনে এগিয়ে আসে আর কাফনে মোড়ানো একটা কিছু সেই ব্রিজের মাঝখানে রেখে দিয়ে চলে যায়। হঠাৎ সেই লোক তার পেছন থেকে ধারালো কিছু একটা বের করে কোপ মারে সেই কাফনের পুটলিতে, আর তখনই তাদের গাড়ির উপরে অদৃশ্য কিছু একটা ধাম করে বাড়ি মারতে লাগে। কমলের কেবল এতটুকুই মনে ছিল যে গাড়ি স্টার্ট করতে পেরেছিল আর সেই লোকটিকে ভেদ করে সে ব্রিজ পার হয়ে চলে যায় এবং কিছু দূরে একতা বাজারে থামে।
সেখানে থেমে তারা লক্ষ্য করে তার ছেলেটার কোনো রেসপন্স নাই। সে জীবিত ছিল কিন্তু রেসপন্ড করছিল না। এমনিতেই আতঙ্কিত ছিল। তার উপর দিয়ে তার নিজের সন্তানের অবস্থা থেকে কমলের স্ত্রী কাঁদতে লাগলো। রাত 4টায় কোনোভাবে ঢাকায় এসে তার ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে সবাই জেনে গিয়েছিল কি হয়েছে রাস্তায় তাদের সাথে। অনেক পরীক্ষা নিরীক্ষা করেও সমস্যা পাচ্ছিল না। কমলের কাছ থেকে সব শুনে কমলের মা কমলকে স্বপ্নের কথাগুলো জানান। তার পরামর্শ নিয়ে কমল বেশ কয়েকজন হুজুরের কাছে যান, কিন্তু সমাধান আসছিলই না। কমলের স্ত্রীর ভাইয়ের এক আত্মীয়র সাথে ডলিদের সম্পর্ক ছিল। সেই ডলি যে সন্তান লাভের জন্য অঘরীর কাছে গিয়েছিল, আপনারা শুনেছিলেন। ডলি তাদের আমার সাথে যোগাযোগ করতে বলেন, কিন্তু আমি যেহেতু ডলিদের সাথে যোগাযোগ রাখিনি, তাই অনেক ঝামেলা করে কমল আমাকে খুঁজে পান। তিনি আমাকে বলছিলেন আরও অনেক সমস্যার কথা, যা লেখা অসম্ভব। তিনি চাইছিলেন তার সন্তান সুস্থ হয়ে গেলে তিনি সব কিছু ছেড়েই চলে যাবেন। তিনি আমাকে তার সন্তানের ছবি দেখান, আমাকে জড়িয়ে ধরে ভেঙে পড়েন। রাতে আমি আমির সাহেবকে বলি কথাগুলো, অপেক্ষা করতে বলে তিনি চলে যান। পরে এসে তিনি আমাকে বলেন, দেখো এই সমস্যা, এটা খুব জটিল একটা সমস্যা, তোমাকে পুরো কথা এখনো তারা বলেনি, আর সব কিছু শুনেও তুমি বা আমরা কিছুই করতে পারবো না। এখানে 53টি পরিবার আছে। একটা পুটলি আছে যেটায় কমলের দাদির কাফনের কাপড় থেকে অল্পখানি কাপড় কেটে একটা পুতুল বানিয়ে সেটাতে কুফরি করে পিন গেঁথে রাখা হয়েছে। এটা করেছে কমল সাহেবের সন্তানের নামে, এজন্য তার সন্তানটা এমন হালে আছে। এরা এদের জানের ক্ষতি করেই ছাড়বে। এরা এখানে থাকতো না, এদের এখানে আনা হয়েছে। এই জমিতে এই সমস্যা। মনে হচ্ছে এই জমিটা দখল করতে এই জানোয়ারগুলোকে লেলিয়েছিল এই কমলের বাবাই। আমাদের জানা মতে এখানে একজন বয়স্ক মহিলা থাকতেন, যাকে প্রথমে হয়তো কুফরি করে মেরে ফেলা হয়েছিল। এরপর তার জমি যেটায় ছোট মাদ্রাসা চলতো, সেই মাদ্রাসাকে উৎখাত করা হয় এই জানোয়ারগুলোকে দিয়ে উৎপাত শুরু করিয়ে। এরপর নামমাত্র মূল্যে সেই জমি কমলের বাবা বাগিয়েছিল। এখন এমন কিছু হয়েছে যার কারণে উল্টাই জানোয়ারগুলোই তাদের ক্ষতি করা শুরু করে। আর এখানে আমাদের সামর্থ্য নেই এদের সাথে পাল্লা দেবার। বাচ্চাটার নামে জাদু করা পুতুলটি বাড়িতেই আছে, 2য় তলার একটা বাথরুমে, কিন্তু সেখান থেকে কে নিয়ে আসবে এটাই তো আসল কথা। যদি কেউ পারে তবে হয়তো সে পাগল লোক পারবে। তারা ইচ্ছা করে সেই বৃদ্ধ মহিলাকে মেরে ফেলেছে। আমাদের নিজেদের খুব খারাপ লেগেছে, কিন্তু শক্তি সামর্থ্য হিসাবে আমরা দুর্বল। আমি তাকে জিজ্ঞেস করি যদি আমি যে আনতে পারি বা কোনোভাবে আলাপ করে কোনো কিছু করে আনা যায় কিনা সেই পুতলিটা। আমির সাহেব বলেন, দেখো তুমি বাঘের সাথে তর্ক করতে পারবে না, কারণ সে বাঘ, সে তোমাকে তার শিকার মনে করবে। তাই তুমি বাদ দাও, এড়িয়ে যাও এই কাজটা। ওরা তোমাকে পেলে পাগল বানিয়ে ছেড়ে দেবে। তো আমাকে বুঝিয়ে উনি চলে যান। পরদিন আমি অনেক বুঝিয়ে আমার অপারগতা প্রকাশ করি তাদের কাছে, এবং এটাও বলে যে আমির সাহেব আমাকে বলেছেন এই জিনিসগুলো। পরে কমলের মা আমাকে খুব জোর করেন এবং তাদের বাসায় আমাকে আসতে বলেন। তার খুব জোরাজোরিতে অনেকটা বাধ্য হয়েই আমি যাই তাদের বাসায়। আমি শুরুতেই তাকে না করে দিই যে আমার পক্ষে কিছু করা সম্ভব না। তখন তিনি আমাকে বলেন, বাবা তুমি যেই কথা বলেছো তা করার কথা জানার কথা কারোর জানার কথা ছিল না। আমি শুধু তোমাকে পুরো সত্য কথাটুকু শোনাতে চাই। এরপর তুমি নিজেই বিচার করে নিও আমার নাতিটাকে তুমি বাঁচাবে কিনা। কমলের মা বলতে লাগলেন, কমলের বাবার নাম কামাল লোহানী। তিনি পৈতৃক সূত্রে অনেক জমি জমার মালিক ছিলেন, কিন্তু তারপরও তার এই জমিটার উপর নজর ছিল। এই জমিটার একমাত্র মালিক ছিলেন সফেদা খাতুন, বৃদ্ধ একজন মহিলা। জমিটা বড় হওয়া এবং সোয়াব পাওয়ার আশায় তিনি বেশ কয়েকজন হুজুরকে মাদ্রাসা চালাতে দিয়েছিলেন। কোনো রকম পাওয়ার আশায় তিনি কিন্তু কোনো রকম ছাপরা ঘর তুলে মাদ্রাসা চলছিল সেখানে। অতি চালাক কামাল সক্ষতার গড়ে তোকে সেই বৃদ্ধার সাথে গড়ে তোলে আর কি। সক্ষতা খুব দেখভাল করতে লাগে এবং নিজের টাকা পয়সা ছাপরা ঘরে বদলে টিনের ঘর তুলে দেয়। তার এমন কর্মের কারণে সবাই তাকে খুব ভালোবাসত এবং অন্ধবিশ্বাস করত। এজন্য সেই বৃদ্ধা তাকে তার জমির দায়ভার দিয়েছিলেন সরল বিশ্বাসে, যেন তিনি মারা গেলে মাদ্রাসা যেন চলতে থাকে। কামাল এই সুযোগটাই নিয়েছিলেন। জমির দায়িত্ব বুঝে নিয়ে তিনি শিলং যান একজন তান্ত্রিকের কাছে। সেখানে যে তিনি প্রথমে সেই বৃদ্ধার নামে জাদু করেন। তিনি ফিরে এসে জানতে পারেন বৃদ্ধা মারা গেছে। সুচতুর এই লোকটা জমিও চাইছিলেন আর নিজের সৎ ইমেজটা ধরে রাখতে চেয়েছিলেন। এই জন্য তিনি সমারোহ করে 40 পালন করেন সেই বৃদ্ধ মহিলার, যা বেদাত। আর মাদ্রাসার অনেক কিতাব এবং কিছু জিনিসপত্র দিয়ে দেন, যাতে কেউ তাকে নিয়ে সন্দেহ না করে।
এরপর তিনি আবার শিলং যান। সেই তান্ত্রিক দ্বারা 600 বা তার অধিক বছর পুরাতন এক শেরকি পদ্ধতিতে পুরো এই জিনের বংশের বেশ কয়েকজনকে শেরকি ক্ষমতার বলে সেই জমিতে আসতে বাধ্য করে এবং তাদের দিয়ে নিপীড়ন শুরু হয়ে যায় সেই মাদ্রাসার উপর। মানুষের গরু, ছাগল, বিভিন্ন পাখি প্রথম দিনের রাত পোহানোর পর জমিতে গেঁথে রাখা অবস্থায় মৃত পাওয়া যেত। এরপর রাতে সমানে টিনগুলোতে বাড়ি মারা হতো। এজন্য 2 দিন বিকেলেই মাদ্রাসা খালি হয়ে যায়, কারণ সেই সময়কালে প্রচণ্ডভাবে মানুষ ভয় পেয়েছিল এমন কর্মকাণ্ডে। পরে তিনি তার মতো করে হুজুর নিয়ে আসেন, কিন্তু তিনি তো জানতেন কেউ কিছু করতে পারবে না। এরপর সেই মাদ্রাসার হুজুররা চলে যেতে চাইলে তিনি তাদের কিছু টাকা পয়সা দিয়ে কিছু কাগজে সই নিয়ে নেন এবং সেই হুজুররা চলে যান সেই এলাকা ছেড়ে। এখন এই জমির মালিক কামাল হয়ে গেলেন। সেই কবিরাজকে পরে তিনি এনে সেই জিনগুলোকে বন্দি করে সেই জমির মাটিতে পুঁতে ফেলেন আর বাড়ি তৈরির কাজ শুরু করেন। বাড়ির কাজ প্রায় যেদিন শেষ সেদিন সকালবেলায় কবিরাজের মৃতদেহ পাওয়া যায় বাসার এলাকায়। তার লাশ এমন অবস্থায় ছিল যেন টেনে টেনে তার হাত পা আর মাথা কোনো প্রাণী ছিঁড়ে ফেলেছে। এতে তেমন ভ্রুক্ষেপ ছিল না ওনার মনে, কিন্তু সেদিন রাতে তার ঘুম ভেঙে যায় দরজা পেটানোর শব্দে। এমনভাবে পেটাচ্ছিল সেই দরজা যাতে মনে হচ্ছিল ভেঙে ফেলতে চাইছে কেউ। তিনি একটা লাঠি নিয়ে সেই দরজার পাশে দাঁড়ান। তিনি দাঁড়ালে দরজা পেটানোর শব্দ থেমে যায় আর তিনি শুনতে পান কুকুরের ঘ্যার ঘ্যার শব্দ, যেখানে কুকুরগুলো তাকে শাসাচ্ছে। ঠিক তখন তার সামনে একটা কাটা হাত পাশে থাকা রান্নাঘরের জানালা থেকে কেউ ছুঁড়ে মারে। সেই হাতটা সোজা এসে তার শরীরের উপর পড়ে আর টিকটিকির লেজের মতো করে লাফাতে থাকে। এটা দেখে দৌড়ে তিনি তার স্ত্রী আর ছোট কমলকে নিয়ে বেডরুমের দরজা লাগিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে রাত কাটিয়ে দেন। এদিকে বাড়ির বাইরে তখন হনুমান যেভাবে হু হু করে ঠিক সেভাবে প্রচণ্ড শব্দ হতে লাগলো, সাথে হাতুড়ি দিয়ে দেয়াল পেটানোর শব্দ আসছিল। সেই রাত পোহানোর পর বাইরে বের হয়ে কামাল সাহেব দেখতে পান রাতে যেখানে একটা কাটা হাত তার উপর কেউ ছুঁড়ে মেরেছিল সেখানে একটা কালো বিড়াল মাথাবিহীন অবস্থায় পড়ে আছে। এই অবস্থায় কামাল সাহেব বুঝে গিয়েছিলেন কে কেন এগুলো করছে। এই জন্য তিনি তার স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেন এবং একটা বোর্ডিংয়ে যেয়ে ওঠেন। মাঝখানে কয়েকদিন কিছু হয়নি, মাসখানেক পর তিনি তার স্ত্রী সহ সেই বাড়িটিতে উঠেন। সাথে তার দূর সম্পর্কে ভাতিজি ছিলেন দেখাশোনার অন্যান্য কাজের জন্য। একদিন চলে যায়, কোনো সমস্যা নেই। পরের দিন রাতে কামাল সাহেবের রাতে ঘুম ভেঙে যায় রান্নাঘর থেকে বিভৎস কিছু শব্দ শুনে। তিনি উঠে যেয়ে চেক করতে যান কোনো সমস্যা কিনা। হাতে ছিল তখনকার আমাদের বড় ব্যাটারির টর্চ। তিনি রান্নাঘরে যে দেখতে পান পুরো ফ্লোরের ছিটা ছিটা রক্ত আর বেশ কিছু চুল পড়ে আছে। আর ঠিক তখন তিনি শুনতে পান, ও কাকা, আমারে বাঁচাও। তার ভাতিজি বলল পেছন থেকে। তিনি দেখতে পাচ্ছেন তার বেডরুমের পাশের রুম থেকে তার ভাতিজি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। টর্চ মেরে তিনি দেখতে পান তার ভাতিজির এক পায়ের গোড়ালি সম্পূর্ণ আলাদা, বিচ্ছিন্ন হয়ে চামড়ার সাথে ঝুলে আছে। তিনি ভয়ে পেছনের দিকে এক পা দিতেই পড়ে যান পিছলে, আর সাথে সাথে টর্চটা অন হয়ে যায়। টর্চের মৃদু আলোতে তিনি দেখছিলেন তার ভাতিজি কাঁদছে আর তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক তখনই তার ভাতিজির পেছন থেকে একটা বিশাল দেহের একজন লোক পেছন থেকে কিছুটা দিয়ে আঘাত করে তার ভাতিজিকে নিচে ফেলে পৈশাচিক ভঙ্গিতে তার অন্য একটা পা মোচড়ে টেনে বিচ্ছিন্ন করে ফেলে। কামাল সাহেবের মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। তিনি দেখেন সেই বিশাল দেহে জীব তার ভাতিজির ছেঁড়া পা তার দিকে ছুঁড়ে ফেলেছে। সেই অবস্থায় এবার হাসতে হাসতে তার ভাতিজি ভয়ানকভাবে ক্রল করে তার দিকে এগিয়ে আসতে থাকে আর বলতে থাকে, ও কাকা, আমারে বাঁচাও না। যখন তার ভাতিজি কামাল সাহেবের কাছ থেকে 10-12 হাত দূরে ছিল, সেই জীবটি এবার পুনরায় এসে টেনে হিসেবে তার ভাতিজির 2 হাত এবার ছিঁড়ে ফিরে উল্লাস করে শুরু করে দেয়। আর তিনি দেখতে পান এবার তার ভাতিজির মৃত্যু যন্ত্রণায় কাঁপতে কাঁপতে মারা যায় তার সামনে। রক্ত বেয়ে বেয়ে তার দিকে আসছিল তখন। এদিকে টর্চের আলো প্রায় নিভু। তিনি সম্ভিত ফিরে পেয়ে টর্চ হাতে নিয়ে তার রান্নাঘর থেকে বটি নিয়ে হাতে নিয়ে চিৎকার করতে করতে তার ভাতিজির লাশকে টপকে যেতে লাগলেন তার স্ত্রী সন্তানের কাছে। ঠিক তখন তার একটা পা তার ভাতিজি কামড়ে ধরে। তিনি তাকিয়ে দেখতে পান তার ভাতিজি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে আর তার পা ধরে কামড়ে আছে। তিনি আতঙ্কে পা ঝাঁকাতে লাগলেন। ঠিক তখন তার ভাতিজি তার পায়ে মরণ কামড় দিয়ে দেয়, যার ফলে তার আর কিছু মনে ছিল না। সকালে তার জ্ঞান ফেরে। তিনি দেখেন তার ভাতিজি, তার স্ত্রী সবাই ভালো আর সুস্থ আছেন। সাথে তাদের অনেক আত্মীয় এসেছিলেন তাকে দেখতে। তার স্ত্রী তাকে বলেন রাতে তার চিৎকার শুনে তাদের ঘুম ভেঙে যায়। আর তখনই তিনি আর তার ভাতিজি দেখতে পান কামাল নাকি নিজের পায়ে নিজের অজান্তেই বটি ঢুকিয়ে ফেলেছেন। এরপর তিনি নাকি জ্ঞান হারিয়ে ফেলেছেন। তার স্ত্রী জিজ্ঞেস করে, অত রাতে বটি নিয়ে কি করছিলেন তিনি? তখন তিনি একটা বাহানা দিয়ে এড়িয়ে যান
আর এটা বলেন টর্চের আলো কমে যাওয়ায় খেয়াল করেননি তিনি, আর ভুলে পা তার বটির উপর পাকি পড়েছে। সেদিন রাতে কমল সাহেব স্বপ্নে দেখতে পান সেই কবিরাজ যাকে দিয়ে তিনি এই জানোয়ারগুলোকে লেলিয়ে দিয়েছিলেন, সেই কবিরাজ রক্তাক্ত অবস্থায় গড়িয়ে গড়িয়ে তার কাছে এসছে আর তাকে বলছে, হারামজাদা, লোভে পড়লি তুই, সব কিছু করালি তুই, আর দেখ আমার আজ কি অবস্থা। বলতে বলতে সেই কবিরাজ তার বিছানার কাছে এসে পড়ে আর তাকে তার 2 হাত দেখাতে থাকে যেখানে তার কবজিগুলো বিচ্ছিন্ন হয়ে ঝুলছিল। সে কবিরাজ কিছু বলতে যাবে, ঠিক তখন সেই বিশাল দেহী লোকটি সেই কবিরাজের মাথা চেপে ধরে এবং টেনে হিচড়ে তার মাথা শরীর থেকে আলাদা করে দেয়। এবার সেই জিহ্বা তাকে বলে, এ তো শুরু, মাত্র বিশ্বাসঘাত, এ তো সবে শুরু বলে সেই সেই জিভটা বের হয়ে যায়। তিনি স্বপ্নে দেখছিলেন এগুলো। এবার তিনি জেগে যান বাস্তবে, আর তিনি ধস্তাধস্তির শব্দ শুনতে পাচ্ছিলেন, আর পাশে তার স্ত্রী ছিল না। এই জন্য তিনি ভয় পেয়ে রুম থেকে বের হয়ে যান। তিনি রীতিমতো শক্ত হয়ে যান পাথরের মতো। তিনি দেখতে লাগলেন অন্ধকারের মধ্যে একটা বিশাল জীব তার ভাতিজিকে 2 পা উল্টো করে ধরে তার মাথাটাকে সজোরে ফ্লোরে আছাড় মারছিল যতক্ষণ পর্যন্ত তার ভাতিজি নিথর না হয়ে যাচ্ছিল। এরপর সেই জীব একটা কাফনের কাপড় তার ভাতিজিকে পরিয়ে দেয়। এরপর সেই লাশ কাঁধে নিয়ে দেয়ালে মিশে যায়। সেদিন সকালে তার জ্ঞান ফিরিয়ে আনা হলে তিনি বাসা থেকে সবাইকে যা পারে নিয়ে বের হয়ে যেতে বলে। একটা ভ্যানে যখন কাপড়ের ব্যাগ উঠানো হচ্ছিল তখন কামাল বলে, এটা একটা চিৎকারের শব্দ আসে ছাদ থেকে। সেখানে উপস্থিত সবাই দেখেছিলেন তার ভাতিজি ছাদে দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছিস? তুই যাবি কত দূর? তোকে তোর বংশকে পিষে না ফেলে দিয়ে যাব না কোথাও, কিন্তু আজ তোকে একটা উপহার দিতে চাই। দেখ। তাকিয়ে তাকে এটা বলতে বলতে সে মেয়েটা 2 তলা থেকে এমনভাবে লাফ দিল মাথা নিচু করে, যার মাটিতে পড়ার সাথে সাথে যার কারণে মেয়েটার ঘাড় ভেঙে যায়, আর সেখানেই মেয়েটা মারা যায়। পরে মেয়েটার দাফনের পর কামাল সাহেব তার মা কমলের দাদিকে সবকিছু ভুলে বলেন তিনি কি করেছিলেন। আসলে যখন তিনি এই জিনগুলোকে উৎপাত করাতে পাঠিয়েছিলেন তখন সেই জিনগুলো কাজ হয়ে গেলে একটা ছেলেকে চেয়েছিল। তিনিও বিবেক হারিয়ে রাজি হয়ে গিয়েছিলেন। যখন সেই জিনগুলো তার ছেলে কমলকে নিয়ে যেতে চাইল তখন তিনি বলেন, আমার ছেলে কেন? আমার ছেলেকে নেওয়ার কথা তো ছিল না। কিন্তু সেই জিনরা নাছোড়বান্দা ছিল, এজন্য তিনি নিজের ছেলেকে বাঁচাতে সেই জিনকে বন্দী করে ফেলেন, ওই জিনদেরকে। তিনি তার মায়ের সামনে কান্নায় ভেঙে পড়েন। তার মা তাকে তার এমন কাজের জন্য ভৎসনা করে। এরপর তাকে সিলেটের একজন পীরের কাছে পাঠান। সেই পীর তার সব কথা শুনে তাকে তাড়িয়ে দেন কাফের বলে। তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন তিনি কাফেরকে সাহায্য করেন না। এদিকে প্রতিদিন রাতে সেই বিশাল দেহের জিন এসে ওনার শরীরে আঁচড় দিয়ে যেত। তিনি ধীরে ধীরে অসুস্থ হতে লাগলেন। কোনো তাবিজে লাভ হচ্ছিল না। এভাবে 3 মাস যাওয়ার পর তিনি ভারতের আজমির এলাকায় একজন পীরের খবর পান। সেখানে যাবেন বলে ঠিকও করেন। সেদিন রাতে তিনি স্বপ্নের প্রথমবার সেই লোককে দেখতে পান যাকে কমলের মা দেখেছিলেন। গোল চেহারা, লাল রঙের সেই লোক তার 2 হাতে কিছু নিয়ে তার বিছানার পাশে এসে দাঁড়ান। কামাল দেখছিলেন সেই লোক তার ছেলে কমলকে কাফনের কাপড় পরাচ্ছেন। সেই লোকটি এরপর হুট করে একটা ধারালো কিছু বের করে কমলের মাথায় একটার পর একটা আঘাত করতে লাগলেন। কামালের মাথায় ফিনকি দিয়ে রক্ত ছুটে যাচ্ছিল। তার এটা দেখে তিনি চিৎকার দিচ্ছিলেন ঘুমের মধ্যেই। তাকে তার স্ত্রী জাগিয়ে তোলেন, কিন্তু এবার তারা 2 জন একসাথে দেখতে পান দেয়ালে লেখা মর শব্দটা। তিনি স্বপ্নের কথা বললেন তার স্ত্রীকে। তারা ভয় পাচ্ছিলেন কমলকে নিয়ে, এজন্য সেদিন তারা রওনা হন আজমিরের উদ্দেশ্যে। সাথে ছিল কামালের ভগ্নিপতি। তারা আজমির এলাকায় সেই পীরের কাছে যেয়ে সব কিছু খুলে বলেন। সব শুনে সেই পীর আসতে চাননি, কিন্তু কমলের মায়ের কান্নায় তার মন গলে যায়। এই জন্য তিনি আসেন তাদের দেশে। পীর সাহেব নির্দেশ দেন 40 জন মানুষের জন্য খাবার রান্না করতে। সেই খাবার নিয়ে এশার নামাজের সময় তিনি সেই বাসায় যান। সেখানে তিনি এশার নামাজ বাইরে উঠানে পড়েন। তারপর খাবারগুলো নিয়ে সেই ঘরে প্রবেশ করেন। একটা কাগজে কিছু লিখে সেটা তিনি সেখানে রেখে চলে আসেন। এসে তিনি বলেন তাকে ফজরের নামাজের সময় এখানে আবার আসতে হবে। রাতে তিনি তার মতো ইবাদত করেন। ফজরের তিনি ফিরে এসে সেই বাসায় প্রবেশ করেন। সেখান থেকে তিনি নিজেই সেই খাবারগুলো নিয়ে বের হয়ে আসেন আর এসে বলেন আজও আবার 40 জনের খাবার রান্না করতে হবে। রান্না করা হয় আর আগের মতো তিনি খাবার দিয়ে আসেন, সাথে একটা চিঠি লিখে দেন। সেদিন ফজরে এসে তিনি আগের মতো বাসায় প্রবেশ করেন আর সেই খাবারগুলো নিয়ে বের হয়ে আসেন এবং পুনরায় আবারও 40 জনের খাবার রান্না করতে বলেন। সেই খাবার নিয়ে যথারীতি তিনি আবারও প্রবেশ করেন এবং আবারও সেখানে একটা চিঠি রেখে আসেন। এবার সেদিন ফজরের সময় বাসার গেটে এসে দাঁড়ালে তার লেখা সেই চিঠিটা গেটে বেঁধে রাখা অবস্থায় পাওয়া যায়।
তিনি সেই চিঠিটা নেন এবং খুলে তা পড়েন। এরপর তিনি বলেন কমলকে, হয়তো একটা আশার আলো আছে। কামাল সাহেবকে বলেন, কামাল সাহেব জানতে চান কেন খাবার দেওয়া হচ্ছিল। তখন পীর বলেন, আমি তাদের খাবার দিয়ে আপ্যায়ন করেছি যাতে করে তারা একবার রাজি হয় আলাপের জন্য। তারপর তারা পরপর 2 দিন খাবার গ্রহণ করেনি, কিন্তু আজ তারা খাবার গ্রহণ করেছে। কামাল জানতে চান এখন কি হবে হুজুর। তো তিনি বলেন, আজ রাতে আমরা যাবো এই বাসায়, কথা বলে তাদের বুঝাবো, দেখি আল্লাহ কি চান। তো সেদিন রাতে সেই পীর সাহেব তার কমলের মা যান আর কি, কামাল সাহেবের স্ত্রী। পীর সাহেব কামালকে নিতে চাননি, কারণ ওরা কামালকে মেরে ফেলতে চাইছিল। সেখানে পীর ঢুকে একটা লাঠি দিয়ে গোল দাগ কেটে সেখানে কমলের মাকে বসতে বলেন, কামাল সাহেবের স্ত্রীকে, আর তাকে বলে দেন যত কিছু হোক না কেন তিনি তার চোখ বন্ধ রাখবেন, আর যেন এই বৃত্তের বাইরে তিনি কোনোভাবেই না যান। সেখানে কিছুক্ষণ পর থেকে প্রবল হয়ে পোকামাকড়ের কিচিরমিচির শব্দ আর ভয়ানক কিছু শব্দ আসতে লাগলো। এরপর পীর তাদের বোঝানোর চেষ্টা করছিলেন যেন মাসুম বাচ্চাকে কষ্ট না দেওয়া হয় আর কামালকে ক্ষমা করে দিতে, কিন্তু সেই জিনের নেতা রাজি হচ্ছিলেন না, বরং তারা কমলকে কিভাবে মারবে আর কামালকে কিভাবে মারবে, তারপর তাদের লাশের সাথে কি করবে এসব লোমহর্ষক বর্ণনা দিচ্ছিল। সেই সময় কান্নায় ভেঙে পড়েন কমলের মা। তিনি বারবার তাদেরকে বলছিলেন তাদের পরিবারকে ক্ষমা করে দিতে, কিন্তু কিছুক্ষণ পর বজ্রপাতের মতো বিকট একটা শব্দ হয়, যার কারণে কমলের মা ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিয়ে বেরিয়ে যান। বাইরে অপেক্ষা করছিলেন তাদের সাথে আসা কমলের মামা, মানে ভগ্নিপতি যে, তিনি তাকে ধরে ফেলেন। ভয়ের কারণে তিনি কথা বলতে পারছিলেন না। তাকে শান্ত করেন তার ভাই, আর তখন তিনি বলেন ভেতরে কি কি হচ্ছিল তা। আর তখন পীর সাহেব বের হয়ে আসেন, তার হাতে ছিল কাফনের পুটলি আর একটা মাথার খুলি মানুষের। পীর সাহেব পরে সেই খুলি মাটিতে পুঁতে দেন, পুটলিটা পুড়িয়ে দেন, আর শুধু এতটুকু বলেন, পেছনে যা হয়েছে তা ভুলে যাও, এই বাড়ির কথা ভুলে যাও, তোমাদের ছেলেকে ওরা কিছু করবে না, আজ থেকে এই বাড়িতে ওরা থাকবে, ভবিষ্যতে এই বাড়ি নিয়ে কোনো ধরনের চিন্তা তোমরা করবে না, না হলে বিপদে পড়তে হবে তোমাদের। এরপর থেকে আর কোনো ঝামেলা তাদের হয়নি। আর এখন সেই সমঝোতা আমার ছেলে ভেঙে ফেলেছে। আমার 4 বছরের মাসুম একটা নাতি যেখানে যেমন বিপদে, সেভাবে আমার পুরো পরিবার বিপদে। আমার শাশুড়িকে মেরে ফেলেছে, আমার নাতি জ্ঞানহীন। এটা কামাল সাহেবের স্ত্রী মানে কমলের মা বলছে, কোনদিন না যেন আমাকে মেরে ফেলে বলে তিনি কাঁদছিলেন। জাহিদ ভাই মানে আমি তাকে বলি, তাহলে সেই পীরের সাথে যোগাযোগ করুন, দেখুন না কি হয়। তখন তিনি আমাকে বলেন সেই পীর সাহেব জীবিত নেই এখন। এরপর তিনি আমাকে খুব রিকোয়েস্ট করেন আমার হাত ধরে। উনি ভেবেছিলেন যেহেতু একজন জিনের সাথে আমার সম্পর্ক আছে, তাই হয়তো জিন দিয়ে জিনের সমস্যাটা মিটমাট করতে। আমি তাকে বলি আমাকে তো তারা না করে দিয়েছেন, আমির সাহেব না করে দিয়েছেন, আচ্ছা দেখি কি হয় বলে আমি বের হয়ে আসি। আর কমলকে নিয়ে হাসপাতালে যেয়ে তার সন্তানকে দেখে আসি। বাচ্চাটার মায়া ভরা মুখটা মাথা ঘুরছিল, আর আমি এমনিতেই ইমোশনাল। আমার বিবেক আমাকে খারাপ কিছু করতে দেয় না, তাই আমি আবার ঠিকানা নেই কমলের কাছ থেকে সেই বাসার, এবং সেই বাসার সামনে যাই। সত্যি বলতে পুরো বাড়িটা বাইরে থেকে দেখে একবার ঢুক গিলতে বাধ্য হলাম, ভয় লাগছিল। আমি ধীরে ধীরে যাচ্ছিলাম মূল গেটের দিকে, তখন রাত 8টা বাজে। আমি দাঁড়িয়ে ভাবছিলাম যাবো কি যাব না ভেতরে, আর পকেট থেকে রিংটা বের করে পড়তে যাচ্ছিলাম। আর ঠিক তখন আমার পাশেই 5-6 হাত দূরে থাকা একটা জানালায় ধাম করে একটা শব্দ হয়ে জানি হকচকিত হয়ে যায়। আমি দেখতে পাচ্ছিলাম ভেতরে কেউ দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। এটা সে বুঝে গিয়েছিল যে আমি তাকে দেখতে পাচ্ছি। আমি তখন শুনতে পেলাম হু হু করার শব্দ, আর 2 তলা থেকে ধপ করে অনেক লোকের নামার শব্দ আসছিল। বাড়ি কিন্তু খালি। এটা বুঝে ফেলায় আমি অনেকটা দৌড় দিয়ে বের হয়ে যাই সে বাড়ি থেকে, আর নিজের বাসায় ফিরে আসি। রাস্তায় যখন আমি হাঁটছিলাম আমার মনে হচ্ছিল আমার পিছনে কেউ হাঁটছে। পরে গাছগুলোতে মনে হচ্ছিল কেউ বসে আছে, এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে। হালকা একটু পিছনে তাকিয়ে দেখতে পাই অনেকগুলো কুকুর লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর তখনই বিদ্যুৎ চলে যায়। প্রচুর শব্দ আমার কানে আসতে লাগলো, ব্যাঙ এবং ঝিঝি পোকার, আর আমার চারপাশে এটা ওটার পড়ার শব্দ। আমি রিংটা হাতে পরে ফোনের ফ্ল্যাশটা অন করে দেওয়ার পর আর কোনো কিছুই টের পাচ্ছিলাম না, এবং সে কুকুরগুলো ছিল না। আমি তো জানতাম কে এসেছে পেছন পেছন। এরপর আমি বাসায় পৌঁছাই। আসলে কি অনেক সময় সিচুয়েশন আপনা আপনি তৈরি হয়ে যায়। সেদিন আমি বাসায় একা ছিলাম, আর কেউ ছিল না, আর মনটা খুব অস্থির লাগছিল, কান্না আসতে চাইছিল কেন যেন। সেদিন আমার বাবার কথা খুব মনে পড়ছিল।
আমি ঘর গুছিয়ে রাখতে পছন্দ করি, তাই মন ঘোরানোর জন্য সেইগুলোই করছিলাম। তখন অশান্তির জ্বালায় আমি নামাজে দাঁড়িয়ে যাই, কিন্তু এত কাঁদছিলাম যার জন্য দাঁড়ানো অবস্থায় বসে পড়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল সেই মুহূর্তগুলো যখন আমি বাবাকে হারিয়েছিলাম। ভয়ানক গিল্টি ফিল হচ্ছিল, কারণ আমি ছোট থাকতেই অনেক কিছু আগে ভাগে বুঝে যেতাম আর দেখতাম সেই সব কিছু যা মানুষ খালি চোখে দেখে না। কিন্তু ভয় লাগতো না, মনে হতো কিছুই না, মনে হতো জীবনটাই কার্টুন, কারণ তখন 13 বছরের একটা ছেলে আমি। সেদিন আমার বাবা মারা যাওয়ার 30 মিনিট আগে বুঝতে পেরেছিলাম আমার বাবা মারা যাবে, যেটা এখনো আমি বুঝি। আমি তো ছোট ছেলে, তাই বুঝতেও পারিনি কি করব। আমার বাবা একদম সুস্থ ছিলেন, কিন্তু শেষে তাই হলো যা বুঝতে পেরেছিলাম। এজন্য আজও নিজেকে দায়ী মনে হয় অনেক সময়। সেই মুহূর্তগুলো আমার মাথায় চেপেছিল, আর তখন ধাম করে বিকট একটা শব্দ আমার কানে এলো। আর কিছু বুঝে ওঠার আগেই কোনো কিছু তার এক হাত দিয়ে আমার চেহারাটা ধরে অন্য হাত দিয়ে দেয়ালে ঠেসে ধরে। আমি বেশ কয়েকবার দেয়ালের সাথে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আমি নিচে পড়েছিলাম, কিন্তু আমি শুনছিলাম কেউ বলছে, কত বড় হারামি এটা। সত্যি তো, নিজের বাবাকেই বাঁচাতে পারিসনি আর এখানে এসেছিস আরেকজনকে বাঁচাতে। তুই নিজেই তো লোভী টাকার জন্য, কত পাবি শোনা তো আমাকে। ও হ্যাঁ, তুই তো অনেক ক্ষমতাশালী, তাহলে বল তো এখন কি হবে। হাসছে কে জানো। আমি টের পাচ্ছিলাম ঘরের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি উঠে বসার পর তাকালাম, কিন্তু কাউকেই দেখলাম না। আমি হঠাৎ চায়ের কাপের সাথে চামচ বাড়ি লাগার শব্দ পেলাম। আমি নড়াচড়া করতে পারছিলাম না। আমি দেখতে পেলাম লাল চেহারার সেই লোক যাকে কমলের মা দেখেছেন। তার কোলে একটা কাফন জড়ানো কার জানি লাশ। ধক করে উঠলাম আমার মনের ভেতরে। আমার সামনে সেই লাশ রেখে কাফনটা সরিয়ে ফেলে। আমি দেখলাম আমার বাবা শুয়ে আছে। ঠিক শেষবার যখন আমি তাকে দেখেছিলাম এমনটাই দেখেছিলাম। সেই লোকটা একটা ছুরি বের করে আমাকে বলতে থাকে, এবার দেখ কি হয়। বলে সে ছুরিটা দিয়ে আমার বাবাকে আঘাত করতে থাকে, যা বর্ণনা করা আমার জন্য অনেক কঠিন। আমি শুধু প্রাণপণে চিৎকার দিচ্ছিলাম জড়তা কাটানোর জন্য, কিন্তু আমার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল। তখন আমি শুনতে পাই কেউ একটা কিছু বলল, আর দেখতে পাই সেই লাল চেহারার শয়তানটাকে কিছু একটা দিয়ে বাড়ি মারেন আমির সাহেব পেছন থেকে এসে। সে কিছুটা দূরে সরে যেয়ে দাঁড়িয়ে থাকে। এরপর আমির সাহেব যখন বলে, এখান থেকে চলে যা তুই, তখন সে চলে যায়নি, দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পর একটা ইশারা দিয়ে মিলিয়ে যায়, যার মানে সে আবার আসবে। আমির সাহেব আমার মাথাটাকে ধরে আমাকে বসান। আমি অনেক আবল তাবল বকছিলাম শখের কারণে, আমার এতটুকুই মনে আছে। আর বেউকুফ বারবার বলেছি নিজেকে, শুধরালে না। নিজের বিপদ কেউ নিজে এভাবে ডেকে আনে। গাধার মতো কাজ করো, আর কিছু বলছিলেন মানে আমির সাহেব, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভেঙে যায়, মাথাটা প্রচণ্ড ভার দিয়ে চক্কর দিচ্ছে, কিন্তু রাতের ঘোর কাটেনি। বারবার এই বিভৎস দৃশ্যটুকু মনে পড়ছিল আমার। সারা রাত দুপুর কেঁদেছি অপরাধ বোধে, কিন্তু বিকেলবেলা মনের ভেতর এত রাগ বেড়ে গেছিল যা বলে বোঝাতে পারবো না। তখন এই ব্যাপারটা কমলদের একার ছিল না। নিজের বাবাকে নিয়ে তামাশা করলে যেমন কেউ বসে থাকবে না, তখন আমি কিভাবে বসে থাকবো। সন্ধ্যায় আমির সাহেব আমাকে বলে যে আমার সাথে চলুন, আর যা হওয়ার হবে। মানে আমি আমির সাহেবকে বলি যে আমার সাথে চলেন, যা হওয়ার হবে, আর যেই থাকুক ওকে শিক্ষা দিয়ে ছাড়বো। উনি বলে, বোকার মতো আচরণ করো না, তুমি জানো না ওদের আমরা সরাতে পারবো না, শুধু দুশ্মনী বাড়িও না। কিন্তু আমি ওনাকে কনভিন্স করার আপ্রাণ চেষ্টা করি। তিনি আমাকে বলেন, কি করবে তুমি? তোমাকে যদি 2টা কুকুর ধাওয়া দেয় তাহলে তাদের সাথে তুমি পারবে না, আর এরা তো জাহিল। আমি তাকে বলি, আমি জানি না। আমি তাকে বলি, আজ যদি আমি উত্তর না দিই তাহলে পরে আরও কিছু ঘটাবে এরা। এরপর তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, রাগ ভালো না, আমার মতো লোকের জন্য ভালো না, তাও আমি যাই সেখানে। আমি এতটাই ক্ষিপ্ত ছিলাম, আমির সাহেব আসার আগেই আমি সেই বাড়িতে ঢুকে যাই। আমার সাথে ছিল জমজমের পানি এবং কেরোসিন তেল আমি বাইরে রেখে জমজমের পানিটা লুকিয়ে নিয়ে ঢুকি, আর সোজা 2 তলায় চলে যাই। আমার চারদিকে শুধু কালো কাপড় পরা অনেক লোক। আমি ভয় পাচ্ছিলাম না, উল্টা জোর পাচ্ছিলাম অনেক। 2য় তলায় একটা জায়গায় আমি বসে পড়ি। তখন আমি একটা তালির শব্দ শুনতে পাচ্ছিলাম। তালির শব্দ ক্রমশ আমার দিকে আসছে। আমি এবার দেখলাম সেই লাল চেহারার লোকটা আমাকে দেখে হাসছে আমার ডান পাশে দাঁড়িয়ে। সে কয়েকজনের নাম ধরে ডাক দিল।
আর বলল চাপাতি ছুরি যা যাচ্ছে নিয়ে আয়, আজ এই হারামজাদাকে টুকরো টুকরো করব। বলার সাথে সাথে আমি পানি ছুঁড়ে মারি তাদের দিকে, আর সেই পানি লাগার কারণে সে ছিটকে নেমে যায়, নিচে নেমে যায়। আর তখন যেন সারা বাড়িটা কাঁপতে শুরু করে। এক ঝাঁক বাদুর আমাকে ঘিরে ধরে, আঁচড় লাগছিল আর কামড় খাচ্ছিলাম। কোনোভাবে নিচে নামার সময় আমি পড়ে যে ব্যথা পাই, ততক্ষণে আমাকে বাদুরের সাথে সাথে 3-4 ফুট আকৃতির কালো কাপড় পরা ছায়া ধরার চেষ্টা করছিল। এদিকে নিচে নেমে দেখতে পাই গেট লাগানো, আর মনে হচ্ছিল মাথার উপরের ফ্লোরে অনেকগুলো লোক দপাদপ করছে আর নিচে নেমে আসছে। আমি নিচতলার একটা ঘরে দরজার সামনে দাঁড়িয়ে সেই ঘরের ভেতরে জমজমের পানি ছিটিয়ে দিই, যাতে করে এই ঘরে ওরা ঢুকতে না পারে। কিন্তু ভুলে গিয়েছিলাম যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছিটাতে। তখন দেখলাম এই বাড়ি দখলে রাখা সেই জিনদের নেতা, লাল চেহারার সেই লোক বিকটভাবে আমার সামনে আমার দিকে তাকিয়ে ফুঁসছিল, আর তার পেছনে অজস্র কালো ছায়ামূর্তি এমনভাবে নড়াচড়া করছিল যে সাধারণ কেউ দেখলে জ্ঞান হারিয়ে ফেলবে। অতি আত্মবিশ্বাস নিয়ে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিই, আয় পারলে কিছু করে দেখা আমাকে। সেই সময় আমার ডান হাত দরজায় চিপায় ছিল, যা আমি লক্ষ্য করিনি। তখন সে বলে, আচ্ছা তাই নাকি, বলেই সে হাততালি দেয়, আর সপাটে গেটটা আমার মুখের উপর বন্ধ হয়ে যায়। আর গেটের চিপায় চাপা লেগে ডান হাতের ছোট আঙ্গুল জয়েন্ট থেকে ভেঙে যায়, ঝুলে পড়ে। আমি সমানে চিৎকার দিচ্ছিলাম যন্ত্রণায়, ভীষণ ব্যথা, ভীষণ। এদিকে সেই দরজা খুলে যায়, কিন্তু কেউ প্রবেশ করতে পারছিল না পানি ছিটানো থাকায়। মনে ছিল আমাকে ওরা পেলে ছিঁড়ে ফেলবে। সেই সময় সেই লাল চেহারার জিন যে ছিল তাদের নেতা সে দরজার সামনে এসে দাঁড়ায়, আমাকে দেখতে থাকে। এদিকে ব্যথার সাথে তীব্রভাবে ফুলে ওঠে আমার ডান হাতের ভাঙা ছোট আঙুলের জয়েন্ট। সেই লাল চেহারার জিন সেখানে দাঁড়িয়ে রইল তখনও। ব্যথায় কাতর হয়ে বসে পড়ি আমি। তখন সে আমাকে একটা কাচের টুকরো ছুঁড়ে মারে আর ইশারা দিয়ে বলে, এটা দিয়ে আমি নিজের গলা যেন নিজেই কেটে ফেলি। হাতের ব্যথা খুব বেড়ে গিয়েছিল। উপায়ন্তর না দেখে সেই কাচের টুকরো দিয়ে চোখ বন্ধ করে ফুলে যাওয়া জায়গাটা কেটে ফেলি। সে কাটার দাগ এখনো আছে। অনেকক্ষণ হয়ে গিয়েছিল, কথা বলার শক্তি পাচ্ছিলাম না, হাত পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল আর আড়ষ্ট হয়েছিল। সেই সময়ে সেই ঘরে প্রবেশ করেন আমির সাহেব। উনি একটি পরীক্ষা করেছিলেন আমি ঠিক আছি কিনা। এরপর একটা কাপড় দিয়ে আরেকটা আঙ্গুলের সাথে ভাঙ্গা আঙ্গুলটা বেঁধে দেন। আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি আমাকে তুলে দাঁড় করান এবং আমাকে নিয়ে বের হয়ে আসেন গেট দিয়ে। এদিকে তখন ইটের ছোট ছোট নুড়ির মতো টুকরো বালু এদিক ওদিক ছুঁড়ে মারছিল। গেট দিয়ে বের হয়ে চলে আসার সময় সেই নেতা পিছন থেকে বলে ওঠে, আরে কাপুরুষ যাচ্ছিস, বাহাদুরি কি শেষ? যা চলে যা। কিন্তু আমি যাব এখন একজনের কাছে, তোর খুব কাছের মানুষ, দেখা দিয়ে আসবো আর তোর কথা বলবো কত বড় বাহাদুর তুই, তা জানা দরকার। আমির সাহেব আমাকে বলেন, কিছু কি করতে পারবে? আমি বললাম কি? উনি আমাকে বলেন, যা করতে এসেছি তা করেই যাব। দ্বিতীয় তলায় তুমি উঠে সোজা হেঁটে যাবে। ফাঁকা ডাইনিং পার হওয়ার পরে বাম দিকের প্রথম ঘর হলো রান্নাঘর, সেখানে পুটলিটা আছে, নিয়ে নেমে আসো। তার আগে এই বাড়িতে আগুন লাগিয়ে দাও, ভেতরে ঢুকো, সেই কেরোসিন তুমি নিয়ে এসেছো তা ছিটিয়ে দাও, আগুন আপনি জ্বলে উঠবে। আমি বাম হাত দিয়ে কেরোসিনের বোতল নিয়ে ঢুকি এবং ছিটাতে শুরু করি, আর আমির সাহেব সূরা মুজাম্মিল পাঠ করতে শুরু করেন। আমি তেল ছিটানোর সময় আবারও বাহাদুর আমাকে ঘুরে চারিপাশে ঘিরে ধরে, কামড়াতে শুরু করে। আমি ঠিকই উপরে উঠে যাই। হাতের ব্যথায় কথা বেমালুম মনে ছিল না, কিন্তু প্রচণ্ড জোশ কাজ করছিল আমার ভেতরে। দ্বিতীয়তলায় উঠে আমি সেই ডাইনিংয়ের সামনে আসতে দেখি 3-4 ফুট আকৃতির কিছু লোক দাঁড়িয়ে আমাকে শাসাচ্ছে। কিন্তু আমি ঠিকই সেই ঘরে ঢুকে যাই তেল ছিটাতে, আর একটা পুটলি খুঁজে পাই সাদা রঙের। সেটা নিয়ে নিচে নেমে এসে দেখতে পাই কালো কালো ছায়ায় ভরপুর নিচতলা, আর একটা আগুনের ফুলকি নিচে পড়লো উপর থেকে কেরোসিনের উপর, যার জন্য একটুখানি ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠলো। সেই আগুনের আলোতে দেখছিলাম সেই কালো ছায়ার মতো জিনগুলোর মুখ দিয়ে লালা ঝরছে, আর তাদের নেতা দাঁড়িয়ে আছে। ততক্ষণে আগুন আবার নিভে যায়। এবার সেই নেতা হুমকি দিতে শুরু করে। আমির সাহেব বলেন, তুই চুপ কর জাহেল, তোকে এখান থেকে বিদায় করতে আসিনি, এসেছি তোর জাহেলি কাজের উচিত শিক্ষা দিতে। কথা দে তুই আমার ছেলের পেছনে ঘুরবি না, আর কমলের পরিবারের কারোর কোনো ক্ষতি তুই করবি না। সে রাজি হচ্ছিল না। তখন আমির সাহেব বলেন, আমার ছেলে তোদের এই আড্ডাখানায় আগুন লাগিয়ে দেবে, আর সেই আগুনে তোর ইচ্ছায় ধ্বংস হবি। তখন তাদের নেতা বলল যে তোর ছেলের এত সাহস নেই। তখন আমির সাহেব বলেন, তোরা কি অন্ধ নাকি সত্য অস্বীকার করা তোদের অস্বভাব? তখন সেই নেতা বলে, তোর কাছ থেকে সত্য শিখতে হবে নাকি? আমরা সত্য কি তা জানি, আর সত্য হলো তোরা কাপুরুষ। তখন
আমির সাহেব বলেন, কিসের সত্য তোরা জানিস? বয়বৃদ্ধ একজন মহিলাকে ভয় দেখিয়ে মেরে ফেলেছিস, আরেকজনকে আঘাত করে মেরে ফেলেছিস, সেটা কি কাপুরুষের জাতীয় কাজ না? জাহিল কোথাকার, তোরা না জানি কত নিষ্পাপ লোকের ক্ষতি করেছিস। তোদের বিচার হবে কিয়ামতের দিন, আর মরবি তোরা জিল্লাতের মৃত্যু। অনেক তর্কাতর্কি হয় আমির সাহেবের সাথে ওদের। এর মধ্যে একটা আগুনের ফুলকি এবার অন্যদিকে ছিটানো কেরোসিনের উপর ফেলে দেন আমির সাহেব। আর এবার তিনি বলেন, আমি আমার জানের মালিক, এই দুনিয়ার মালিক, সমস্ত সৃষ্টির মালিক আল্লাহর শপথ নিয়ে তোদের বলছি, যদি তোরা বাড়াবাড়ি করতে থাকিস তো শপথ 7 আসমানের মালিকের, তোদের এখানে পুড়িয়ে ছাই করে দেব। আর আগে উনি নিজেও ফেটে পড়ছিলেন তখন। শেষে এক পর্যায়ে তারা বলে দেয় তাদের এরপর আর যেন কেউ বিরক্ত না করে, তারা আর কারো পিছু নেবে না, না আমার না কমলের। তখন তিনি বলেন, না, তোদের শর্ত আমি মানব না, আমাদের শর্ত তোদের মানতে হবে। এরপর থেকে তোরা কারোর ক্ষতি করবি না, কারণ না। এরপর আরো তর্কাতর্কি হওয়ার পর তারা রাজি হয়। এদিকে আমার অবস্থা ততক্ষণে খুব খারাপ, হাত নীল হতে শুরু হয়েছে, আর বোধ পাচ্ছিলাম না, সাথে পুরো শরীর ঝাঁকি দিচ্ছিল। আমাকে আমির সাহেব বাইরে নিয়ে আসেন এবং সেই পুটলি খুলতে বলেন। পুটলি থেকে 8টি বিভিন্ন বস্তু ছিল যা আমির সাহেব নিজের কাছে নিয়ে যান এবং আমাকে গাইড করে একটা ক্লিনিকের কাছে নিয়ে যান। সেখান থেকে আমি কমলকে ফোন দিয়ে আমার কাছে আসতে বলি। শেষ আমার হাতের অবস্থা দেখে আমাকে একটা হাসপাতালে নিয়ে যায়। ততক্ষণে আমির সাহেব এসে আমাকে বলেন 1 ঘন্টার মধ্যে কমলের সন্তানের জ্ঞান ফিরবে আর কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। এই কথা আমি কমলকে বলি। আল্লাহর রহমতে ওদের সন্তানের জ্ঞান ফেরে। এদিকে আমার আঙ্গুলে প্লাস্টার করা হয়, ড্রেসিং করা হয়। এক্সরে করে দেখা যায় জয়েন্ট থেকে আলাদা হয়ে একটু নিচে নেমে গেছে, আর সেভাবেই পরে জোড়া নেয় আমার হাতের কনিষ্ঠ আঙ্গুল। আর এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি কমলদের, কারণ তারা বিদেশে ভুলে যায় তার মাকে নিয়ে, চলে যায় তার মাকে নিয়ে। জানি না এ কেমন লাগবে ঘটনা। আজ শুরুতে অনেক কথা বলেছি, এখন অল্প একটু কথা বলতে চাই। ঘটনা বিশ্বাস করতে হবে না, শুধু উপভোগ করুন। সত্য মিথ্যা যাচাই করে লাভ নেই, কারণ এই ঘটনা শোনার পর কিছুক্ষণ পর আপনি ভুলে যাবেন সব কিছু, কারণ আমাদের জীবন খুব ব্যস্ততাময়। দয়া করে ভুল ধারণা পোষণ করা থেকে বিরত থাকুন যে আমি হয়তো রূপক